এই জেহেরকে আজ এত বছরও চিনে উঠতে পারল না। কখন কি করে না করে কেউ বুঝে উঠতে পারে না। এই যে এখন নারীতে অ্যালার্জি যুক্ত হয়েও আজ ওই বাচ্চা হেলে পড়া মেয়েটাকেই দেখবে তার ইচ্ছে হলো। এখন হাজার চাইলেও জেহেরের সামনে থেকে এই মেয়েটাকে সরানো যাবে না। রিজন তার মাথা ঘামালো না তোতাকে নিয়ে গার্ডদের লাশগুলোর ব্যবস্থা করতে বলে প্রস্থান করলো সে। গার্ডগুলো নিজেদের কাজ করে প্রস্থান করলো। তারা যেতে এলোমেলোভাবে পড়ে থাকা তোতার কাছে পা এগিয়ে আনলো জেহের। হাঁটু ভাঁজ করে বসে মুখটা এগিয়ে নিল তোতার খুব কাছে। ঠোঁটের কোণে রহস্যময় হাসিটা চড়া হলো তার। হাসতে হাসতে ফিসফিস করে বলল, কি দেখে ফেললে তোতা পাখি? ইস, এত দুষ্টুমি কেন করো বলো তো? তোমার দুষ্টুমির কারণেই আজ কি দেখে ফেললে। এখন আমায় আবার বাড়তি কষ্ট করতে হবে। এত কেন জ্বালাও আমায় তোতা পাখি? জেহের বিন চৌধুরী শহরের নামকরা চৌধুরী পরিবারের বড় সন্তান সে। গভীর চিন্তা বিশিষ্ট লোকটির বয়স প্রায় 28 ছুঁই ছুঁই। এই 28 বছরের জীবনে বলতে গেলে মাত্র 8টি বছরই তার কেটেছে স্নেহ আদরে। পরবর্তী সময়টুকু আর পাড়ি দেওয়ার মতো সাহায্যের হাত পায়নি বলে চলে। ব্যবসাটা পারিবারিক খানদানি থেকে পাওয়া না, বরং নিজের জেদের বসেই শুরু করেছিল সে চৌধুরী ইন্ডাস্ট্রিজ। সে থেকেই মাত্র কয়েক বছরে সাফল্যতার আকাশচুম্বী। ছোটবেলায় বাবা হারানোর পর জন্ম দেয়নি মা, তাকে বেছে নেয়নি, বেছে নিয়েছে তার নতুন সংসারকে, বেছে নিয়েছিল নতুন স্বামী সন্তানদের। সেই থেকে মায়ের প্রতি এক তীব্র ক্ষোভ তার, পৃথিবীর সকল নারীর প্রতি ক্ষোভ। নারীরা শুধু পুরুষ দেহ খোঁজে, এমন এক বদ্ধমূল ধারণা নিজের মধ্যে পুষে রেখেছে জেহের। সমাজের সামনে সে একজন সফল ব্যবসায়ী হলেও গোপন রাজ্যে সে তথাকথিত মাফিয়া নামেই পরিচিত। মানুষ খুন তার নিত্যদিনের খেলা। আর আজও এমন একটা শুভ কাজ করার সময় তাকে দেখে ফেলেছে তার ছোট্ট তোতা পাখি। জ্ঞান ফিরতেই নিজেকে নিজের পরিচিত রুমে আবিষ্কার করলো তোতা। প্রায় মাসখানেক আগেই বাবা তাকে রাজশাহীর ছোট্ট একটা গ্রাম থেকে এনে তাকে এখানে রেখে গেল। মূলত কর্ম থাকলে এটা তারও বাড়ি হতো, কিন্তু ভাগ্যের নির্মম দোষ। তোতার বাবা চৌধুরী পরিবারের ছোট সন্তান। সেই কালে কাউকে কিছু না জেনে হুট করে তোতার মাকে বিয়ে করে আনার কারণে তাদের মেনে নিতে পারেনি তোতার দাদামশাই। তার আত্মসম্মান ছিল প্রখর, তাই তো নিজ ছেলেকে ঘর ছাড়তে বলেছেন। তোতার বাবাও ভালোবাসার টানে ছেড়ে এসেছিল পরিবার ও পারিবারিক ব্যবসা, স্থান নিয়েছিল রাজশাহীর একটা গ্রামে। সেই থেকে বাড়িমুখো হয়নি তারা। তবে বাবার শেষ ইচ্ছে মেটাতেই তার মৃত্যুকালে এসেছিলেন তোতার বাবা। তখন অবশ্য তোতাকে নিয়ে আসেনি। তোতার মেজো চাচা বেশ করে ছোট ভাইকে বলেছিল অনেক তো হলো, এবার বাড়ি ফিরে আসতে। ভদ্রলোক রাজি হয়েছে, তবে বলেছে তার মেয়েকে নিয়েই আরও কিছুদিন পরে ফিরবে। সেই থেকে প্রায় 6 বছর পার হয়ে গেল, তবু তিনি ফিরল না। তবে মেজো ভাইয়ের সাথে যোগাযোগ রেখেছেন। গত কিছুদিন আগেই তিনি হুট করে সিদ্ধান্ত নিলেন তোতাকে ঢাকা থেকে অনার্স পড়াবেন। তাদের এমন সিদ্ধান্ত মানে তাদের এমন সিদ্ধান্তের মানেটা খুঁজে পেল না তোতা। কই, বাবা মা তো কখনো তাকে আলাদা করার কথা ভাবেনি। বাবার বাণীর সামনে তোতা আর না করতে পারল না, আসতেই হলো এই বাড়িতে। তবে তোতা এটা বুঝে উঠতে পারছে না তারা কেন আসলো না। এই বাড়িতে তো তার থেকে তার বাবারই বেশি অধিকার। কিরে, হুট করে কোথায় চলে গিয়েছিলি? জ্ঞান হারিয়ে পড়লি আবার? তোতার ধ্যান ভাঙলো চাচাতো ভাই রোহানের বউ সাথী ডাকে। ফিরে তাকালো তোতা তার দিকে। আসলেই তো সে জ্ঞান হারালো কি করে। ভাবতে ভাবতে আস্তে করে উঠে বসলো। তখনকার কথা মনে পড়তেই আতকে উঠল সে। এই বাড়িতে আসার পর থেকেই জেহের বিন চৌধুরীর উপর একটা প্রতিশোধ প্রবণতা কাজ করছে। সেটার অবশ্য যথেষ্ট কারণও আছে বটে। আজ সকালে জেহেরকে ভুলবশত রোহানের ছোট্ট প্রেস্ট্রিটা সামনে দিতেই রেগে বোম হলো জেহের। তোতা নিজের ভুল বুঝে জেহেরের সামনে থেকে পেস্ট্রিটা সরানোর আগে জেহের সেটা নিয়ে এক ধাপেই তোতার মুখে মেখে দিল তা। তাই প্রতিশোধ নেওয়ার প্রবণতায় তোতার দুষ্টু মাথায় বুদ্ধি এলো। দুপুরের খাবার পর হুট করে তোতার চোখে পড়ল জেহের আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। তা দেখেই তোতা দৌড়ে বাড়ির বাইরে গিয়ে গ্যারেজে গিয়ে জেহেরের গাড়িটার একটা চাকার সামনে হাঁটু গেড়ে বসলো। এরপর ওনার ভাঁজ থেকে ছোট্ট একটা আলপিন নিয়ে যেই না খুশি মনে টায়ারটা ফুটো করতে যাবে, তখনই মেন ডোরের দিকে চোখ পড়ল। জেহের পরিপাটি হয়ে বেশ ভাব নিয়ে গাড়ি দিকে এগিয়ে আসছে। গলা শুকিয়ে এলো তোতার। লোকটা তাকে দেখলেই বুঝে ফেলবে কিছু না কিছু গন্ডগোল আছে।
কোথায় লুকোবে করে গাড়ির ডিকিতেই সুবিধা মনে হলো। যেমন ভাবা তেমন কাজ। আস্তে আস্তে গিয়ে গাড়ির পেছনের ডিকিতে চড়েছিল। তারপর জেহের গাড়ি নিয়ে যেখানে গেল তোতাও পৌঁছে গেল সেথায়। জেহেরের সাথে সাথে কৌতূহলবশত পিছু নিতেই দেখতে পাই জেহেরের অমন নীলা। আর তারপরই তো ভয়ে সাথীর দিকে তাকিয়ে তোতা এক গ্লাস পানি চাইল। সাথীও টেবিল থেকে নিয়ে দিল। তোতা ঢকঢক করে পানি খাওয়ার সময় হঠাৎই রুমের দরজায় কারোর চোখ পড়তেই কাশতে কাশতে নাকে মুখে পানি ছড়িয়ে গেল তার। সাথী ব্যস্ত হয়ে গ্লাসটা নিয়ে পাশে রেখে তোতাকে দেখতে লাগলো, কিন্তু তোতার দৃষ্টি তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা জেহেরের দিকে। লোকটা কেমন নির্ভীকভাবে তাকিয়ে আছে তার দিকে। রেগে আছি নাকি না বুঝে উঠতে পারল না তোতা। তার দৃষ্টি পর্যবেক্ষণ করে সাথীও তাকালো জেহেরের দিকে। জেহের চোখের ইশারায় তাকে যেতে বলল। রোহানের বিয়েটা আগে হলেও তাদের মধ্যে জেহেরই বড়। সাথী এসেছে ধরেই জেহেরকে দেখলেই ভয়ে তটস্থ থাকে সে। বলতে গেলে এবারই প্রত্যেকের মাঝেই জেহেরের প্রতি চাপা এক ভয় রয়েছে। তোতার দিকে একবার তাকিয়ে দৃষ্টি নামিয়ে ধীর পায়ে রুম ত্যাগ করলো সাথী। সে যেতেই জেহের আস্তে করে দরজাটা আটকালো। ভয়ে আত্মা যেন উড়ে যাচ্ছে তোতার। জেহেরকে টেবিলের ওপর থেকে ফল কাটার ছুরিটা হাতে নিতে দেখে তোতলাতে তোতলাতে বলে উঠল, জেহের ভাইয়া, আমাকে মারবেন না। আমার ভয় করছে খুব। জেহের ভাইয়া। কণ্ঠে যেন কথা আটকে আসছে তোতার। যে এগিয়ে বসলো তার পায়ের কাছে। ধীরে ধীরে পাতলা ব্ল্যাঙ্কেটের ভেতর নিজের হাতসহ ছুরিটা ঢোকাতেই তোতা তড়িৎ গতিতে পা খিচে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার আগে জেরের হাতের মুঠোই তার একটি পা আটকে গেল। কাঁপতে থাকা পাটি চেপে ধরে আছে জেহের। কণ্ঠের তীব্রতা নেই বলেই চলে, তবে বেশ হুঙ্কারবিহীন ভয়ঙ্কর কণ্ঠে শুধালো, ওখানে কি করে পৌঁছালি? তোতা তত্তর করে সব বলে দিল শুরু থেকে শেষ পর্যন্ত। সবটা শেষেই ভয়ে ভয়ে বলল, আমার পা ছাড়ুন না ভাইয়া, ছুরি লেগে যাবে। জেরের দৃষ্টি গম্ভীর থেকে গম্ভীর হয়ে উঠল। দাদামা কণ্ঠে বলল, ঠিক করিসনি তুই, একদম ঠিক করিসনি। যা দেখেছিস ভুলে যা। আর যদি কাউকে বলিস তাহলে মনে রাখিস তোর মা বাবাকে আর চোখের দেখা দেখবি না, বলে রাখলাম। তোতা ভয়ে ভয়ে মাথা কাত করলো। যে পা ছেড়ে দিল তোতার। ছাড়তেই তোতা ব্ল্যাঙ্কেটের নিচ থেকে পা বের করে দেখতে লাগলো কোথাও কেটেছে কিনা। না, একটু ছুরির আঘাত নেই। যে পেরিয়ে যেতে লাগলো। হঠাৎ আবার পেছন ফিরে তাকালো তোতার দিকে, বলল, আমার পেছনে লাগতে আসিস না, একদম জ্বলে পুড়ে ফস্য হয়ে যাবি তুই। ভার্সিটির যাওয়া আসা প্রথম দিকে রোহানের সাথে হলো। দুদিন যেতেই তোতার এক ফ্রেন্ড হয়ে গেল একদিনেরই। এদিকেই নাম তানহা। তানহার সাথে যাওয়া আসার সুবিধা হয় তোতার নিজের রোহানকে বলেছিল আর কষ্ট করে তাকে দিয়ে আসা লাগবে না, তানহার সাথেই যাওয়া আসা করবে। রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরোতে নিলেই পেছন থেকে শক্ত কণ্ঠ ভেসে এলো মেছো চাচির। তোতাকে দাঁড়াতে বলে সে শটান দাঁড়িয়ে গেল। তোকে গতকাল সন্ধ্যায় বলেছিলাম ভোরে উঠে রান্নাটা করে রাখার জন্য, করলি না কেন? তোতা টেনে টেনে বলল, রান্না? কিন্তু আমি তো রান্না পারি না। বুড়োজোড়া বিরক্তিতে কুচকে এলো চাচির, বলল, থাকতি তো পাড়া গায়ে, রান্না পারিস না এটাও বিশ্বাস করতে বলছিস? তোতা ঠোঁট উল্টে বলল, রুহি আপু রান্না পারে চাচি? মানে কি? রুহিকে কেন টানছিস তুই? আর ও কেন রান্না করতে যাবে? আমি আমার মেয়েকে কখনো রান্নাঘরে যেতেও দেই না। তোতার মুখে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি, বলল, এক্স্যাক্টলি চাচি, তুমি তোমার মেয়েকে রান্নাঘরে যেতে দাও না, তাহলে ভাবছো কি করে আমার আম্মু আমাকে রান্না শিখিয়েছে? তোতা নামের সাথে বেশ মিল আছে তার। তোতা পাখির মতোই মুখের উপর পকপক করে কথা বলে দেয়। গ্রামে হয়েছে তো কি, বুলিটা বেশ আউড়িয়েছে। ভাবতে ভাবতেই সাথে তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। বেশ হয়েছে, এই মহিলাকে অন্তত কিছু তো বলা উচিত। ততক্ষণে তোতা চাচি অর্থাৎ সাজেদা তেতে উঠে বলল, তুই আমার সাথে তোর ওই 2 টাকার মায়ের তুলনা করছিস, অশিক্ষিতর বাচ্চা। তোতা রাখলো না, বরং দুহাত কোমরে গুজে দিয়ে চোখ ছোট ছোট করে বলল, 2 টাকার বলতে কি বোঝাচ্ছ তুমি? আর আমি কোনো অশিক্ষিতের বাচ্চা নই। আমার বাবা যথেষ্ট শিক্ষিত, আর আমার মাও হায়ার এডুকেটেড, আর আমার নানা বাড়িতে অঢেল সম্পদ। যদিও যোগাযোগ নেই, তাও আছি তো। শুনলাম তোমার পরিবার না অসচ্ছল ছিল? এই মেয়ে, বেশি কথা বলছিস তুই কিন্তু। আল্লাহ মুখ দিল তো কথা বলার জন্য, তাই কথা বলি। শরীরের সকল অঙ্গের ব্যবহার সঠিকভাবেই করতে হয়, জানো না? আচ্ছা যাই হোক, দেরি হচ্ছে আমার, যাই।
অযথা তর্কের মুড নেই এখন। বলে তোতা ঘুরে চলে যেতে লাগলো। পেছন থেকে সাথী চেঁচিয়ে বলল, এত তার নাস্তাটা তো করে যা। তোতা তো উচ্চস্বরে বলে উঠল। পেট ভরে গেছে ভাবি, আমারও আর চাচিরও। বাড়ির সদর দরজা পেরিয়ে থেমে গেল তোতা। চোখ বন্ধ করে বড়সড় এক নিঃশ্বাস ফেলে বাবার নম্বরে কল করলো। রিসিভ করতেই নরম কণ্ঠে বলল, কেমন আছো আব্বু? হ্যাঁ রে আম্মু, আমি বেশ আছি। তুই কেমন আছিস বল? আমি বাড়ি ফিরবো আব্বু। এই ধুলোময় শহর আমার একদম ভালো লাগে না। মানুষগুলো কেমন বহুরূপী। ওপাশ থেকে তোতার বাবার হালকা হাসির স্বর শোনা গেল। তিনি বলেন, কেন রে আম্মু, তোকে কি কেউ কিছু বলেছে? ধুর আব্বু, আমি কে কি বলবে? বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। আমাদের থেকেও বেশি? তোতার কণ্ঠস্বর মলিন হলো। অজানায় দৃষ্টিপাত করে আস্তে করে বলল, তোমাদের মতো করে কেউ ভালোবাসতে পারে না আমায় আব্বু। বুঝলাম, আমার আম্মুটার খুব মন খারাপ করেছে। কিন্তু আম্মু, এখন থেকে তো তোকে ওখানেই থাকতে হবে কয়েকটা দিন। একটু ধৈর্য ধরে থাক মা। তোমরা আসবে না আব্বু? আসবো তো আম্মু। আমরা কি আমাদের কলিজাটাকে না দেখে থাকতে পারি? আর আমরা না গেলে তুই চলে আসবি আমাদের কাছে। আম্মু কেমন আছে আব্বু? তোর আম্মু ভালো আছে রে মা। তুমি আমাকে আম্মুর সাথে কথা কেন বলিয়ে দাও না আব্বু? তোতার বাবার কণ্ঠ কেমন যেন শোনালো। কথা ঘুরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বলল, তোর দেরি হয়ে যাচ্ছে না আম্মু? এখন রাখ, পরে না হয় তোর আম্মুর সাথে কথা বলিস। যা ভার্সিটি যা। কেটে দিল ফোনটা। তোতা ফোনের দিকে তাকিয়ে তানহাকে মেসেজ দিতে দিতে সামনে হাঁটতে লাগলো। হঠাৎই শব্দ কিছু একটার সাথে ধাক্কা খেতেই বিরক্তি দিতে উচ্চারণ করে বলে উঠল, উফ, এই মাঝপথে আবার কবে দেয়াল টানলো? সামনে চোখ দিতেই আত্মার পানি শুকিয়ে এলো তার। তার সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং জেহের বিন চৌধুরী, যার বাজ পাখি নেই চোখ দুটো তার দিকে নিবদ্ধ। তোতা হাঁ করে তাকিয়ে আছে এই শান্তশিষ্ট লোকটার দিকে। কি বলবে? এই লোকটাই ঠান্ডা মাথায় তিনটা মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছিল। কোথায় যাওয়া হচ্ছে? কলেজ যাচ্ছি ভাইয়া। কলেজ? তোতা প্রথমে উপর নিচ মাথা ঝাঁকালো, তৎক্ষণাৎ আবার ডানে বামে নাড়িয়ে পড়ল। না না, সরি, আমি এখন ভার্সিটিতে পড়ি, ভুলেই গেছিলাম। উল্টোপাল্টা কিছু যদি শুনতে পাই? তোতা দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে পড়ল। শুনবেন না, তার আগেই আপনার কান পচে যাবে। যে নাক কুচকে পড়তে নিল। হোয়াট? তার আগেই তোতা ছুটে গেল বাড়ির মেন গেটের দিকে। যেতে যেতেই উচ্চস্বরে হেসে পড়ল, আমার নামে কেউ কিছু জানলে আপনারটাও সবাই জানবে, সো বি কেয়ারফুল। আমি আপনার থেকেও ভয়ঙ্কর। আর কে পায় তোতাকে? বাইরে গিয়ে ছুটল সে। আপন মনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জেহেরের। পকেট থেকে ফোন বের করে রিজনকে কল করে বলল, তোতা পাখি বাইরে গিয়েছে, দূর থেকে ওর খেয়াল রাখবি। এক মুহূর্তের জন্য চোখ আড়াল করবি না। কল রেখে আবারও হেসে উঠল জেহের। মনে মনে বলে উঠল, সত্যিই তুমি ভয়ঙ্কর, আমার থেকেও বেশি। তাই তো এই আমাকেও কাবু করে ফেললে তুমি তোতা পাখি। বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকাতেই এক পাশের চাপদারির উপর টকটকে তাজা রক্ত দেখতে পেল জেহের। বিরক্ত হয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে গালের রক্তটুকু ধুয়ে নিল। পেছন থেকে রিজন জিজ্ঞেস করলো, ভাই, এর পরিবারের কথা জানিয়ে দে, হাই রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। লাশ দেখতে চাইলে বলবি তা পাওয়া যায়নি, আর 2 কোটি টাকা দিবি যে কোনো একটা সিএনজিওয়ালার নাম করে। ব্যাস, চুকে গেল। রিজন তাকালো পেছনে পড়ে থাকা ক্ষত বিক্ষত লাশটার দিকে। একটু আগে লোকটা বড় বড় বুলি ছুটছিল, এখন সব শান্ত। অবশ্য লোকটার জন্য মায়া হচ্ছে না কারোরই। কারণটা তার কর্ম। নারী পাচারকারী গ্যাংয়ের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। যদিও এখনও আসল কালপ্রিটকে ঠিক চেনা যায়নি, কিন্তু এই পাতি লোকটার কথা আরও আগেই কানে এসেছিল জেহেরের। একবার সতর্কও করেছিল, তবে সেটা গায়ে মাখিনি লোকটা। তাই তো আজ এই অবস্থা। ওশান নামের আরেকটা লোক এসে দাঁড়ালো জেহেরের সামনে, বলল, ভাই, তোমার ইনভিটেশন কার্ড এসেছে। জেহের টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কিসের ইনভিটেশন? এসডি সেন্ট ইউনিভার্সিটি থেকে নবীন সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমাকে চিফ গেস্ট হিসেবে চাইছে। জেহের সাথে সাথেই বলল, না, সময় নেই, মানা করে দে। ওশান মাথা কাত করে বলল। ওকে। জেহের হঠাৎ কিছু একটা মাথায় আসতে জিজ্ঞেস করলো, ওয়েট, কি নাম বললি? এসডি সেন্ট ইউনিভার্সিটি। জেহের ভাবলো কিছু একটা, একটু পরেই বলল, অনুষ্ঠান কবে? আগামীকাল। ঠিক আছে, বলে দিস, আমি যাব। নিজের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরল জেহের।
দোতলার একদম কোণার ঘরটা তার জন্য বরাদ্দ করা। নিজের রুমের সামনে আসতেই কিছু একটা শব্দ পেল সে। একটুখানি দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে চারিদিক পর্যবেক্ষণ করে নিল সে। এরপর আস্তে ধীরে রুমে ঢুকে দরজাটা লক করে দিল ভেতর থেকে। নীরবে হাতের ঘড়ি খুলে রাখলো, গায়ের শার্টটা খুলে বিছানায় কোণে রেখে দিয়ে টাওয়াল আর একটা টাউচা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিয়ে আবার থেমে গেল। কিছু একটা ভেবে ক্যাবিনেট থেকে একটা স্টিলের তালা নিয়ে ভেতর থেকে দরজায় মেরে দিল। চাবিটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে টেবিলের নিচ থেকে মাথাটা হালকা বের করে উকি দিল তোতা। না, লোকটা নেই। দ্রুত টেবিলের নিচ থেকে বের হয়ে দরজার কাছে ছুটে গেল। কিছুক্ষণ টানাটানি করার পর চোখে পড়ল তালাটি। মুখটা কাঁদো কাঁদো হয়ে এলো তার। এখন কি করবে? বের হবে কি করে? কি একটা লোক, শয়তানটা ভেতর থেকেই তালা মেরে দিল। তাহলে কি বুঝে গেল আমি যে তার রুমে? না, চাবিটা খুঁজতে হবে। ভেবেই সারা রুমে ছোটখাটো জায়গাগুলোতে চোখ বোলাতে লাগলো তোতা। খোঁজার এক পর্যায়ে খাটের কোণা থেকে জেহেরের খুলে রাখা শার্টটা একটু উল্টাতেই চোখে পড়ল শার্টে থাকা ছোপ ছোপ রক্তের চিহ্ন। হুট করে হাত দুটি কাঁপতে লাগলো তোতার। আনমনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, জেহের ভাইয়া আবার কাউকে? কি করছিস তুই আমার ঘরে? ভারী কণ্ঠের আওয়াজ পেয়ে কেঁপে উঠল তোতা। হাত থেকে শার্টটা খসে পড়ে গেল। জেহেরের দিকে ঘোরার সাহসটা তার হয়ে উঠছে না ঠিক, কিন্তু এভাবে তো আর বেশিক্ষণ টিকতে পারল না সে। যে নিজেই তার বাহু টেনে নিজের দিকে ঘোরালো। মাত্রই গোসল নিয়েছে সে, যাতন মাথা থেকে টুপটুপ জল গড়িয়ে পড়ছে এখনো তার। তোতার দৃষ্টি আটকায় সেখানটায়। লোকটার ভেজা চুলগুলোর কারণে একদমই চকলেট লাগছে। আচ্ছা, ওনাকে কি খাওয়া যাবে? ভাবনা ছেদ পড়ল নিজের গায়ে পরিধানরত জামায় টান লাগায়, সাথে জেহেরের কণ্ঠ। আমার ড্রেস কেন ধরেছিস তুই? এখন আমিও একই কাজ করি। তোতা তৎক্ষণাৎ হাতটা চেপে ধরল জেহেরের। কম্পমান কণ্ঠে শুধালো, জামা কেন টানছেন ভাইয়া? ছিঁড়ে যাবে তো। জের টানলো না আর তোতার জামা হাত ছেড়ে দিয়ে প্রশ্ন করলো, এই রুমে কি? তোতার কানে যেন কথাটা যায়নি, উল্টো নিজেই প্রশ্ন ছুল। আপনি আজও কাউকে মেরে? জের এক পা এগোতেই থমকে গেল তোতা। কেন এলি এখানে? গুরুগম্ভীর কণ্ঠে বিপরীত কেঁপে উঠল তোতার ছোট্ট দেহখানি। দু চোখ খিচে বন্ধ করে আওড়ালো, আপনার স্টাডি টেবিলে হুমায়ুন আহমেদের একটি বই দেখেছিলাম, সেটাই খুঁজতে এসেছি, কিন্তু সেটা নেই। তাহলে চোরের মতো লুকিয়েছিলি কেন? কথাটা বেশ যেন সম্মানে লাগলো তোতার। একটু সপাক্ষিক সুরে বলল, আমি চোর না। তুই চোর, ভয়ঙ্কর ধাঁচের চোর তুই। তোতার চোখ টইটুম্বর। বারবার এত জোর দিয়ে চোর কেন বলছে লোকটা? সামনে একটা বই তো নিতে এসেছিল শুধু। দেখুন, আমি শুধু একটা বই নিতে এসেছিলাম, পড়া শেষ হলেই আবার ফিরিয়ে দিতাম। এটাকে চুরি বলে না। আমি কখন বললাম তুই বই চোর? তাহলে আর তো কিছু নেইনি আপনার? মিথ্যা বলবি না একদম। সত্যি আমি কিছু নেইনি। কোন বই? হ্যাঁ, হুমায়ুন আহমেদের কোন বই? ও বৃষ্টি ও মেঘমালা। জের এগিয়ে গেল স্টাডি টেবিলের পাশে। সাদা একটা পর্দার সামনে এক হাতে টান দিয়ে পর্দাটা সরাতেই ভাসমান হলো বড় সাইজের বুক সেলফটা, যেটাই কানা কানায় বইয়ে ভর্তি। সেখান থেকে বৃষ্টি ও মেঘমালা বইটি হাতে নিতে নিতে বলল জেহের, একটু ভালো করে খুঁজলেই পেয়ে যেতি। আমি কি জানতাম নাকি আপনি এভাবে পর্দার আড়ালে এত এত বই লুকিয়ে রেখেছেন? জেহের উত্তর দিল না। নিশ্চুপ এসে বইটি হাতে ধরিয়ে দিল তোতার। তোতা উকি চুকি মেরে মিনমিনিয়ে বলল, ওই বইটা নিতে পারি? তোতার আঙ্গুলের ইশারা অনুযায়ী জেহের প্রেম মাতাল বইটি বের করলো। তোতা বেশ খুশি হলো জেহেরের কাণ্ডে। জের এগিয়ে দিল বইটি তোতার দিকে, কিন্তু তোতা যখনই সেটি হাতে নিতে যাবে তার আগে জেহের সেটা সরিয়ে ফেললো। কিছু একটা ভেবে বলল, এটা দেওয়া যাবে না। কেন? এটা পরে পড়িস, আমি সহ পড়বো একসাথে। এবার বের হ। তোতার মুখটা পাংশুটে হয়ে গেল। কিছুটি না বলে একটা বই নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। যাওয়ার আগে হুট করে পেছন ফিরে জেহেরের উদ্দেশ্যে জোর গলায় বলে গেল, আমি কিন্তু চোর না। তোতার এহেন কাণ্ডে হাসলো জেহের, নিজে নিজেই আওড়ালো, আমার কঠিন পাহারাযুক্ত মনটা চুরি করে আবার বলছো চোর না? তুমি খুব ধূর্ত চোর, বুঝলে তোতা পাখি? ভীষণ ধূর্ত। ভার্সিটির নবীন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন বেশ জমকালোভাবেই করা হয়েছে। ভার্সিটির বড় মাঠের আনাচে কানাচে লোকজনে ভরপুর। একপাশে বড় স্টেজটা সকলের দৃষ্টিপাত করার মতোই। ছাত্রছাত্রীরা সেজেছে আজ নতুন নতুন সাজে। প্রতি বছরই এমন জাঁকজমকভাবেই পালন করা হয় এই অনুষ্ঠানটি।
সময়ে উপস্থিত হয়েছে প্রধান অতিথি স্বরূপ জেহরবিন চৌধুরী, তার সাথে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রিজন আর উশান, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পোশাকধারী কয়েকজন গার্ডস। তবে তারা কিছুটা দূরেই অবস্থান করেছে বেশ। যে সহ আরও কয়েকজন বিশেষ মানুষের জন্য সামনের দিকে বিশেষভাবে বসার আয়োজন করা হয়েছে। সেখানে গিয়ে পায়ের উপর পা তুলে বসেছে জেহের। 28 বছর বয়সী পেশিবহুল যুবকের দেহে সাদা শার্টের উপর ছাইরঙ্গা মেদিকটের ফর্মাল গেট আপটা যেন একটু বেশি মানিয়েছে। মাথায় সিল্কি চুলগুলো জেল দিয়ে স্পাইক করা, যার কয়েকটা গোছা চুল এসে ঠেকেছে তার শুভ্র ভাঁজের কপাল জুড়ে। গাল ভর্তি চাপদাড়ির শেপ যেন একটু বেশি নজর কাছে আশপাশের অতি সুন্দরী ললনাদের। তবে সেই সুদর্শন জেহরবিন চৌধুরীর চোখ আটকায় না এত এত ললনাতে। তার তৃষ্ণার্ত চোখ দুটি খুঁজে চলেছে এক কাঙ্ক্ষিত নারীকে, যার জন্য অতি ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে আসতে রাজি হয়েছে সে। চারিদিকে দর্শকের আসনের সারিতে চোখ বুলিয়ে পেল না সেই কাঙ্ক্ষিত নারীকে। বুড়োজোড়া কুচকে এলো তার, বাকি কি আসেনি? সকাল থেকেই তো তেমন দেখাও হয়নি তার সাথে, যে নিজেই তেমন দেখা করতে চায়নি। রোজকার মতোই বেরিয়ে এসেছিল সে। আচ্ছা, হতেও তো পারে তোতা এসব নয়েজি অনুষ্ঠান পছন্দ করে না হয়তো, তাই আসেনি। কথাটা ভাবতেই মুখটা পাংশুটে হয়ে এলো তার। চারিদিকে উচ্চ আওয়াজে গানগুলো বিরক্তিকর লাগছে যেন। স্টেজে গানের তালে তালে একের পর এক এসে নেচে যাচ্ছে আরও কত কি। তবে এসবের কিছুই মন কাটছে না জেহেরের। ইচ্ছে করছে উঠে চলে যেতে। চোখ বুলিয়ে এবার খুঁজতে লাগলো রিজন বা উশানকে। তখন উচ্চ শব্দের আওয়াজ কমে কানে এসে বাজলো সফট নয়েজের গিটার আর উলকালেলের সংমিশ্রণে একটি সুর। সাথে সাথেই বিস্তর লোকের মুখে সশব্দে উড়োধ্বনি। পাশে থাকা আরেকজন বিশেষ অতিথির অতি উচ্ছ্বাসিত হয়ে বলা, ওয়াও, হোয়াট অ্যামেজিং পারফরমেন্স। কথাটির দরুন জেহের বিরক্তিকর চাহনি নেই। এক নজর স্টেজের দিকে ঘুরে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল। মুহূর্তে কিছু একটা মাথায় আসতেই আবারও সচকিত হয়ে তাকালো স্টেজে। সে কি ঠিক দেখছে? নিজের মনের বদ্ধমূল ধারণাটাকে সঠিক কিনা যাচাই করার উদ্দেশ্যে চোখের রোদ চশমাটা একটানে খুলে তাকালো আবার স্টেজে। না, সে তো ঠিকই দেখছে। পাশে সফট নয়েজে বাজছে মন মাতানো গান, দিশাহারা কেমন বোকা মনটারে। আর তারই তালে তালে মিলিয়ে নাচছে শুভ্র আকাশ শোভিত তোতা পাখি। পরে তার হালকা আকাশি রঙের শাড়ির সাথে মিলিয়ে সিম্পল সাদা ব্লাউজ। মাথার চুলগুলো বড় আকারে খোপা করে সেটাই সাদা কামিনের গাজরা মোড়ানো। চোখ ধাঁধানো সৌন্দর্য যেন ভর করেছে স্টেজের মাঝখানে দুলতে থাকা পাখিটির মধ্যে। ঠোঁটের কোণের মিষ্টি হাসিটি যে কারোর মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। দেহের দোলন ভঙ্গি যেন বুঝতেই দিচ্ছে না নাচের তালটি তার তুলে রাখা। মনে হচ্ছে যেন এক টুকরো শুভ্র আকাশ জমিন এসে মনের তালে সুর বিলাস করছে। এতক্ষণে বিরক্ত উবেগে একরাশ মুগ্ধতা বিরাজ করছে জেহেরের মুখে। দৃষ্টি আটকে আছে তার সেই তোতা পাখির দিকে। না পড়ছে পলক আর না সরছে এদিক ওদিক। নাচ শেষ হতেই চারিদিকে হাততালিতে ফেটে পড়ল। তত এক পাশ দিয়ে নেমে দাঁড়ালো স্টেজ থেকে। সে নামতে তাকে উচ্ছ্বাসে জড়িয়ে ধরল তানহা, সাথে আরও কয়েকজন মেয়েও। কয়েকজন ছেলেও তোতাকে সংবর্ধনা জানাচ্ছে। সবটা দূর থেকে পরখ করছে জেহেরের বাজ পাখির মতো দুটি চোখ। একটি জিনিস খেয়াল করতেই ভুরুজোড়া কুচকে এলো তার। তবুও দৃষ্টি সরালো না তোতার দিক থেকে। সাথে এক ঝাঁক রাগ উগড়ে এলো তোতার প্রতি। কই, বাড়ির কাউকে তো জানেনি তার ছেলে বন্ধু হয়ে গেছে এই কয়েকদিনে, তাও একজন না দুজন না, দুজন। এদের সাথে তোতার এত কথা সহ্য হচ্ছে না জেহেরের। বুকের ভেতরটা হাঁসফাঁস করছে বেশ। রাগে মাথাটা ভারী হয়ে আসছে তার। আশপাশ তাকিয়ে রিজনকে ডেকে কিছু একটা বলতেই রিজন ছুটল নিজের কাজে। এদিকে স্টেজের পাশে দাঁড়িয়ে খুশি মনে সবার পারফরমেন্স দেখছে তোতা। হঠাৎ করেই পরিচিত একটি মেয়ে এসে বলল। তোতা আশপাশ ঘুরে দেখলো না। তানহা মেয়েটা এখনো আসেনি। সেই কতক্ষণ আগে সে তার ভালোবাসার মানুষের সাথে একটু ঘুরে আসছি বলে যে গেল, এখনো এলো না। এখন আবার তোতাকেই বা কেন ডাকছে কে জানে। তোতা ভিড় ঠেলে বেরিয়ে এলো। জানে তানহা কোথায় থাকতে পারে, তাই তো খোঁজাখুঁজি না করে এগিয়ে গেল চারুকলা ভবনটির দিকে। তিনতলায় উঠে এদিক ওদিক তাকিয়ে আস্তে করে একবার ডাকলো তানহাকে, কিন্তু কোনো সার শব্দ পাওয়া গেল না তার। আস্তে আস্তে এগিয়ে গিয়ে একটা রুমের দিকে চোখ যেতে হা হয়ে গেল তোতার মুখ। চোখ দুটো রসগোল্লার চেয়েও যেন বড় হয়ে এলো। সামনে ভাসছে তানহা আর তার প্রেমিক শাওনের মুখ।
যারা এই মুহূর্তে একে অপরকে গভীরভাবে চুম্বনে লিপ্ত। মুখের উপর নিজের বাহাতটা যেন আপনা আপনি চলে এলো তোতার। কি দেখছে সে? হঠাৎ কল্পনার বাইরে গিয়ে কেউ একজন তাকে হ্যাসকা টান দিয়ে সামনের একটা নির্বিলি রুমে নিয়ে গেল। অন্ধকার রুমে দেওয়ালের সাথে চেপে ধরল তোতাকে। তোতা এবার ভয়ে চেঁচিয়ে বলল, কে? সাথে সাথে একটা পুরুষালী ঠান্ডা হাত এসে ছুঁয়ে দিল তোতার উন্মুক্ত কোমরে। কেঁপে উঠল তোতা। ভয়ে তোতা আরো কিছু বলতে যাবে তার আগে ওয়াইনি ভয়েসে জেহের বলে উঠল, লুকিয়ে লুকিয়ে বান্ধবীর রোমান্স দেখতে লজ্জা করে না তোর? ভয় তো কিছুটা যেন কমল তোতার। প্রশান্তির স্বরে বলল, জেহের ভাইয়া আপনি? ভয় পেয়ে গেছিলাম। আবারও জেহের সে মাতাল করা স্বরে বলে উঠল, এখন ভয় লাগছে না? এখন কেন ভয় লাগবে? এটা তো আপনি। জেহের আস্তে করে নিজের হাতটা দিয়ে স্লাইড করলো তোতার কোমরে। বলল, এখনো লাগছে না? কেঁপে উঠল তোতা। এবার যেন সত্যি ভয় লাগছে তার। জেহের ভাই এসব কি করছে? ভাইয়া কি 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 করছেন আপনি? ছাড়ুন। কেন ছাড়বো? তুই নিজেই তো কোমর উন্মুক্ত করে রেখেছিস, যেন ছেলেরা এসে প্রজাপতির মতো ছুঁয়ে দেয় তোর এই দুধ ফর্সা কোমর। রাগ লাগছে তোতার। বিরক্তি নিয়ে বলল, কিসব বলছেন আপনি? ছি। ভুল বললাম? তাহলে শাড়ি কেন নেই তোর এইখানটায়? খুব তো নেচে সকলের দৃষ্টি আকর্ষণ করলি, সেই সাথে যে সবার লোলুপ দৃষ্টিটা তোর এই কোমরেও পড়েছে, সেটা খুব এনজয় করেছিস, তাই না? তোতা চোখ নামিয়ে তাকালো নিচের দিকে। সত্যি অনেকটা সরে আছে শাড়িটা। ভাঁজ পিন আপ করে পেঁচিয়ে কোমরে গুজেছিল নাচের সময় তার দৌড়নি। কথা নেই কেন বল? এত কামনা তোর ছেলে সঙ্গের? তাহলে বল, এক্ষুনি তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। বলতে বলতে তোতাকে হ্যাসকে টানে নিজের সাথে আরেকটু পেঁচিয়ে ধরল জেহের। তোতা ছোটার চেষ্টা করছে বারংবার, কিন্তু জেহেরের পেশিবহুল দেহের সাথে ঠিক পেরে উঠছে না। জের অপেক্ষা করল না তোতার উত্তরের। কোমরে থাকা হাতটি আস্তে করে এনে ছুঁয়ে দিল তোতার গুজে রাখা শাড়ির আঁচলে। সেখানটায় খামচে ধরতেই ছলাৎ করে উঠল তোতার কলিজাটা। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। কি করতে চাইছি লোকটা? চোখ দুটো ছলছল করে উঠল। কোনো মতে জেরকে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, কি কি করছেন ভাইয়া? আমার ভুল হয়ে গেছে। আর করব না, প্লিজ আপনি এরকম করবেন না। সাথে সাথে জেহেরের অগ্নিদৃষ্টি নিক্ষিপ্ত হলো তোতার পানে। জমে গেল তোতা। হাত পা অনবরত কাঁপছে তার। তবুও যেন জেহেরের ভয়ে ভেতর থেকে একটা শব্দ বের হতে পারছে না। জেহেরের হাতটা যখন তোতার বাম কাঁধের ব্লাউজ থেকে শাড়ির পিনটা খুলতে ব্যস্ত, তোতার চোখ থেকে তখন নোনা অশ্রুকণা গড়িয়ে পড়তে ব্যস্ত। সহ্য করতে না পেরে হুট করে ফুপিয়ে কেঁদে উঠল তোতা। আদৌ তাতে কি কিছু যায় আসে জেহেরে? যে নিজের মতোই শাড়ির পিন আপটা খুলে আঁচল ছেড়ে আবার পিন আপ করে দিল তোতার কাঁধের কাছটায়। তোতার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে হুট করে ঠোঁটের কোণে গোপনে এক চিলতে হাসি খেলে গেল তার। আলতো করে তোতা পাখির ছোট্ট দেহটাকে নিজের বুকে আগলে নিল সযত্নে। কানের কাছে ফিসফিসিয়ে বলল, ডোন্ট আফ্রেড বেব, কুল, আমি কিছু করছি না। কথাটা মন্ত্রের মতো কাজ করলো তোতার কাছে। অবাক হয়ে ভেজা চোখের পাপড়ি নিয়েই তাকালো জেহেরের উজ্জ্বলতর নেশাযুক্ত মুখের পানে। জের আলতো করে দু হাতের আঁচলে পুড়ে নিল তোতার গোলগাল মুখখানি। বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছিয়ে দিল দুই নয়নের অশ্রু। চোখ দুটি হালকা ছোট ছোট করে জিজ্ঞেস করলো, ব্লাউজের গলা এত বড় করে কাটা কেন? তোতা চোখ নামালো, নাক টেনে বলল, এটা সাথী ভাবির শাড়ি, ব্লাউজও তাই একটু লুজ। আমি তো আর আসার সময় শাড়ি নিয়ে আসিনি। জের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তো শাড়ি লাগলে বলতেই তো পারতে আমায়। আমায় না হোক অন্যদের বলতে। সময় তো তেমন ছিল না, আর নাচের সাথে ভাবির শাড়িটাও বেশ মিলেই গিয়েছিল, তাই ভাবি বলেছিল এটা পরতে। তোতা পাখি যে নাচতেও পারে তা তো জানা ছিল না। কৃতিত্ব হরণ করার জন্যই বুঝি নাচলে আজ। কিন্তু সবাই যে তাকিয়ে তাকিয়ে দেখছিল, তাতে তো কারোর বুক পড়েছে। ব্যক্তিগত জিনিস সবাই কেন দেখবে? জের আলতো কোমল কণ্ঠের কথাগুলো নিতান্তই স্বাভাবিক লাগছে না তোতার কাছে। সচকিত দৃষ্টিতে তাকালো সে জেহেরের দিকে। তবে জেহের তার দৃষ্টিখানা পরোয়া না করে আবার একটু কঠোর কণ্ঠে শুধালো, স্টেজের পাশে ছেলেগুলোর সাথে এত কথা কিসের তোর? ওরা সবাই মিউজিক ব্যান্ডের পার্টনার, আমাদেরই ব্যাচ, তবে ডিপার্টমেন্ট ভিন্ন সবার। জেহেরের দৃষ্টি বোলালো তোতার মুখখানিতে। বেশ কিছুক্ষণ পর বলল, ঠিক আছে, এবার বাড়ি চল। বলেই তোতার হাত ধরে পেছনে ঘুরতে নিলে তোতা বাধা দিয়ে বলল,
না, জের পিছনে ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তোতা বিড়বিড় করে বলল। আমার ওই মিউজিক ব্যান্ডের সাথে একটু পর পারফরমেন্স আছে গানের। জের ভুরুকুটি করে জিজ্ঞেস করলো। গানটাও গাইবি? জের দৃষ্টি পর্যবেক্ষণ করে তোতা এতটুকুই আবিষ্কার করলো যে জের নিশ্চিত চাইবে এখন বাড়ি যেতে, আর যদি তোতা রাজি না হয় তাহলে সেদিনের লোকগুলোর মতো শরীর থেকে মাথাটা না না ভেবেই দ্রুত বলে উঠল। আপনি না চাইলেই গাইবো না, বাড়ি যাব। তোতার ভয়তো দৃষ্টি দেখে ফিক করে হেসে দিল জেহের। হাত বাড়িয়ে তোতার চুলের খোপাটা খুলতে খুলতে বলল। ঠিক আছে, তোর পারফরমেন্স শেষ হলেই আমার কাছে চলে আসবি, ফ্রন্ট স্টেজের কাছে, দেন ফিরবো। তোতা একটু উচ্ছ্বাস নিয়ে জিজ্ঞেস করলো। আপনি আমার সাথে করে নিয়ে যাবেন? জের তোতার লম্বা ঘন চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে দিতে দিতে বলল। নেওয়ার তো ইচ্ছে নেই, কিন্তু না নিলেও ভয় হচ্ছে, আজ তোর বাসে যাওয়াটা নিরাপদ নয়। তোতা কি বুঝলো না তা আর জানতে চাইল না জেহের। তোতার এক হাত ধরেই বেরিয়ে এলো অন্ধকার রুম থেকে। হাঁটতে হাঁটতে চোখে পড়ে নিল রোদ চশমাটি। এতক্ষণে কোমল কণ্ঠস্বর কোথাও যেন উবে গেল। একটু তরির কণ্ঠের স্বরে সামনে তাকিয়েই বলল। যেভাবে আছিস এভাবেই যেন থাকে শাড়ি এবং চুল, নড়লে তুই শেষ। ওয়ান মোর, লুকিয়ে লুকিয়ে বান্ধবীর রোমান্স না দেখে মন চাইলে সোজা চলে আসবি, নিজেই প্র্যাকটিক্যালি ধারণা নিতে পারবি। জেরের দামি এসি কারটাই ফ্রন্ট সিটে বসে খুব মনোযোগ দিয়ে মোবাইল কুতাকুতি করছে তোতা। কাকে একটা যেন অনবরত মেসেজ করে যাচ্ছে। বিষয়টা স্বাভাবিক হলেও জেহেরের কাছে বিরক্তিকর। মেয়েটা এত কি করছে ফোনে? বিরক্তির চরম সীমায় পৌঁছে হুট করে গাড়িতে ব্রেক কষল জেহের। তাতেই হুমড়ি খেয়ে হাত থেকে তোতার ফোনটা পড়ে গেল। অবাকে চরম সীমায় পৌঁছে গেছে তোতা। হা করে তাকালো জেহেরের দিকে। পরক্ষণেই ফোনের কথা মাথায় আসতে নিচ থেকে ফোনটা তুলে চেক করতে লাগলো। না বাবা, ভাঙেনি। এবার ভুরু কুচকে জেহেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি হলো? খালি রাস্তায় এভাবে গাড়ি কেন ব্রেক করলেন? জেহেরের দৃষ্টি সামনে নিবদ্ধ, ভাবলেশীন কণ্ঠে বলল। কটা বাজে? তোতা সময় দেখে বোকার মতো করেই বলল। 6:44। শুনেই জের ইজি মেশানো গাড়ির সিটে হেলেন দিয়ে চোখ বুজে বলল। ডোন্ট ডিস্টার্ব মি, আমি ঘুমাবো। হা হয়ে গেল তোতা। বলে কি এই লোক পাগল নাকি? মাঝ রাস্তায় হুট করে গাড়ি থামিয়ে এই ভর সন্ধ্যায় বলে ঘুমাবে। আরে আর 20 মিনিট পরই তো বাড়িতে গিয়ে ঘুমাতে পারবে। ভেবে তোতা যেন কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই জের আগের অবস্থা থেকে গাড়ির ড্যাশবক্স থেকে পিস্তলটা বের করে উপরে রাখলো। ব্যাস, এতে সবদম ফুস হয়ে গেল তোতার। চুপটি করে শুধু তাকিয়ে দেখলো নীরব জেহেরকে। আর মনে মনে কত শত গালি যে দিল তা গণনার বাইরে। ক্লান্ততাই সত্যি জেহেরের চোখ দুটি লেগে এসেছিল। যখন ঘুম ভাঙলো উঠে বসে নিজের পাশে খুঁজে পেল না তোতাকে। বুকটা মিনিট খানেকের জন্য কেমন যেন লাফিয়ে উঠল তার। কোথায় গেল তোতা পাখি? সামনে চোখ যেতেই দেখলো রাস্তার ধারে ছাউনির নিচে দাঁড়িয়ে তোতা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। দেখে শরীরে কেমন ঝাঁঝা করে গেল জেহেরের। রাগে গাড়িটা স্টার্ট দিয়ে এগিয়ে গিয়ে থামলো তোতাদের সামনে। গ্লাস নামিয়ে তোতার দিকে তাকালো, দেখলো তোতা সেই হাসি মুখে এগিয়ে আসছে। এসে গাড়িতে উঠে বসতে বসতে বলল। এই এতক্ষণে ঘুম ভেঙেছে আপনার? যাক বাবা, এবার চলুন বাড়ি, আকাশ ডাকছে, এই এক্ষুনি বৃষ্টি নামবে বলে। নাম? জের উচ্চারিত একটা শব্দে ভুরু কুচকালো তোতা। জিজ্ঞেস করলো। নাম মানে? গাড়ি থেকে নাম, ওই ছেলের সাথেই ফির তুই। তোতা বিরক্ত হয়ে বলতে নিল। আরে কি আছো? তৎক্ষণাৎ জেহেরের হাতটা পিস্তলের দিকে এগোতে দেখেই পয়পন্তর করে ওরে বাবারে বলে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। সাথে সাথে জেহের গাড়ির হাওয়াই পেকে ছুটিয়ে চলে গেল দৃষ্টির বাইরে। এদিকে তোতা বোকার মতো সেদিকে তাকিয়ে থেকে আপন মনেই বলল। সত্যিই চলে গেল? খানিক বাদে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীর বুকে। রাতে ল্যাম্পপোস্টের নিশুতি আলোর মাঝে গায়ে না পেয়ে হাঁটা ধরল তোতা। তখনকার লোকটার নাম তাসান। সে অবশ্য বলেছিল তার সাথে যেতে, কিন্তু এই রাতে তোতার মনে হয়নি একজন অচেনা ব্যক্তিকে এতটা বিশ্বাস করা উচিত নয়। তাই তো একে হাঁটছিল বৃষ্টিতে ভিজতেই। একটু আগেই কোথা থেকে যেন তাসান তার পাশে পাশে হাঁটতে লাগলো। তোতা তাকে খেয়াল করতেই সে হেসে বলল। তুমি বারণ করছো ঠিক, কিন্তু রাস্তাটা তো সবার, আমি এমনিই হাঁটছি। তাসানের কথার ধরন দেখে হালকা হাসলো তোতা। তখনই সামনে থেকে শাসা আওয়াজ তুলে আবারও এসে থামলো জেহেরের গাড়িটা। ভাবগতি তার বোঝা যাচ্ছে না ঠিক। ঠাস করে ফ্রন্ট সিটের দরজা খুলে তোতাকে বলল। গাড়িতে উঠ। তোতা হুট করে হেসে ফেল। চোখ দুটো ছোট ছোট করে জেহেরের দিকে তাকিয়ে পড়ল। দেখলেন তো, ঠিকই আমায় নিয়ে এলেন আবার। মাঝখান দিয়ে আমি ভিজতে হলো বৃষ্টিতে।
তোতার মজাদার কথার বিনিময়ে জেহের কাট স্বরে বলল। গাড়িতে উঠ বলছি। তোতা একটু মনে ভয় পেল। ঢোক গিলে দ্রুত উঠে বসলো গাড়িতে। সে উঠতে দেরি জের গাড়ি দ্রুত গতিতে টানতে দেরি নেই। গাড়িটার বাড়ির রাস্তার ঠিক উল্টো পথে যাচ্ছে দেখে তোতা ভুরু কুচকে প্রশ্ন করলো। আরে আরে, এটা তো বাড়ির পথ না, ওদিকে কোথায় যাচ্ছেন? জের উত্তর দিল না। অগ্নিমূর্তি নেয় চোখ দুটি নিক্ষিপ্ত তার সামনে, মনের ভাবগতি পরখ করার মতো না। তোতা আবার শুধালো। কি হলো, কিছু বলছেন না কেন? এবার জের নিশ্চুপ, বরং গাড়ির স্পিডটা আরো দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিল। রাতের রাস্তায় ঝুম বৃষ্টির তোপে সামনের পথ দেখা মুশকিল। তার উপর হাই রোডে বড় বড় ট্রাক গাড়িগুলো ছুটছে অসীম গতিতে। তাদের ফাঁকে ফাঁকে জেহেরের গাড়িটি যাচ্ছে বেসামাল ভাবে। ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে তোতা, বারবার জেহেরকে বলে যাচ্ছে। আরে আরে, কি করছেন? এত জোরে কেন গাড়ি চালাচ্ছেন? মেরে ফেলবেন নাকি আমায়? হুট করে ব্রেক কষল জেহের। পড়তে পড়তে বেঁচে গেল যেন তোতা। ঘন ঘন দম নিতে লাগলো সে। তারও যেন ফুসরত দিল না জেহের। তীব্র কঠিন কণ্ঠে বলল। পেছনে যা। নাক মুখ কুচকালো তোতা। এটা আবার কেন? পেছনে আবার? তোকে আমি যেতে বলেছি। টু শব্দটিও করল না তোতা। চুপচাপ দ্রুত নেমে আবার পিছনে সিটে গিয়ে বসলো। সে বসতেই জেহেরও নিজের ড্রাইভিং সিট ছেড়ে ঝুম বৃষ্টির মাঝেই পেছনের সিটে এসে বসলো। তোতা কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে জেহের কেমন যেন নেশাতুর হয়ে মুখ ডোবালো তোতার ঘাড় গলা সংলগ্ন উন্মুক্ত অংশে। মুহূর্তে শরীরের রন্ধে রন্ধে শিহরণ বয়ে গেল তোতার। বাকশক্তি যেন হরণ করা হয়েছে তার। জেহেরের খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ লাগছে তোতার শরীরে। উনি কি করছেন এসব? ধীরে ধীরে জের শুষে নিতে লাগলো তোতার শরীর থেকে মুক্তকণার মতো বৃষ্টিকণাগুলো। নিঃশ্বাসের আনাগোনা কি আদৌ হচ্ছে তোতার? হাত দিয়ে বারবার খামচে ধরছে জেহেরের কোমরের কাছে থাকা শার্ট। কি অনুভূতি এটা! তোতা পারছে না জেহেরকে বাধা দিতে। না, গায়ের জোরে নয়, কেন যেন তোতার মনের জোরটাই আসছে না জেহেরকে দূরে ঠেলার। ইচ্ছে করছে জেহেরের বেসামাল অনুভূতিগুলোকে খুব করে আশকারা দিতে, স্নিগ্ধ অনুভূতিগুলোকে আরও একটু দাপিয়ে তুলতে। কিন্তু এটা তো ঠিক না, সমাজ সইবে না, আত্মা সইবে না ভেবে তোতা যখন নিজের সর্বশক্তি দিয়ে জেহেরকে দূরে ঠেলতে যাবে, তখনই কানে ভেসে এলো জেহেরের কেমন শীতল কণ্ঠের একটি প্রশ্ন। আমায় এত কেন জ্বালাও তুমি? কি ওয়াইনি ভয়েস, দুর্বলতার ছড়াছড়ি যেন হচ্ছে ওই একটি কথার মাধ্যমে। জেহের কি দুর্বল? ঠান্ডা মাথার নিজ হাতে মানুষ কেটে কুচি কুচি করা লোকটা বুঝি এতটাই দুর্বল? না, এটা তো হওয়ার কথা নয়। আমি যত চাইছি তোমায় অন্যদের থেকে সেফ রাখার, ততই তুমি নিজেই তাদের কাছে এগিয়ে যাচ্ছ। কি করব আমি? মেরে ফেলবো তোমায়? আটকে উঠল তোতা। লোকটার কথায় যে কোনো ঠিক ঠিকানা নেই, দেখা যাবে কখন আবার সত্যি মেরে দেয়। তোতা মিনমিনিয়ে বলল। প্লিজ আমায় মারবেন না। তোতার কম্পিত কণ্ঠধ্বনি শুনে জের ধীর গতিতে মুখ তুলে চাইল তার দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলল দুজনার। তোতা দেখলো জেহেরের দৃষ্টি স্বাভাবিক নয়, রোজগার থেকে বেশ ব্যতিক্রম। ইস, কি মায়া, কি মায়া! এই মায়াযুক্ত চেহারাটা যদি বাইরের দুনিয়া একটিবার দেখত, কেউ বিশ্বাস করত এই লোকটা কতটা হিংস্র, কতটা নির্দয়। জের গাড়িতে থাকা টিস্যু বক্স থেকে অনেকগুলো টিস্যু একসাথে নিয়ে নিজের তোতার চুলগুলো মুছে দিতে দিতে বলল। ছেলেটার সাথে এত কথা কিসের? কি করব আমি? একা একা গাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই বাইরে একটু হাঁটছিলাম। তখন এই ছেলেটার সাথে দেখা। এমনি টুকটাক কথা জিজ্ঞেস করছিল, আর কিছুই না। চিনিস ওকে? না। ফার্দার আর যদি কখনো এমন অচেনা লোকের সাথে কথা বলেছিস, তাহলে গলা টিপে মেরে ফেলবে একদম। তোতা গোল গোল চোখ করে তাকিয়ে রইল, কিছুটি বলো না। জের ভিজে যাওয়া টিস্যুগুলো ফেলে দিয়ে আরো কয়েকটা টিস্যু নিয়ে এবার তোতার মুখ হাত গলা মুছে দিতে দিতে বলল। নিজেকে সামনে রাখতে পারিস না কেন তুই? তোতা ভুরু কুচকালো। আবার কি করলো সে? তার দৃষ্টি দেখে জের কিয়ৎক্ষণ চুপ করে রইল। এরপর হঠাৎই তোতার মুখ থেকে দৃষ্টি একটু নিচের দিকে নামিয়ে পড়ল। এটা কি? জেরের দৃষ্টি অনুসরণ করে তোতা এবার নিজের দিকে তাকালো। বুঝতে পেরে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। এবার নিজের দিকে তো একবার জেরের দিকে তাকালো। দ্রুতই ভেজা শাড়িটার আঁচল টেনে নিজেকে আবৃত করার চেষ্টা করলো। ইস, কি বিচ্ছিভাবে ভিজে স্পষ্ট হয়ে আছে গলার হাতের কিছু অংশ। দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকালো। ইস, কি লজ্জা! জেরের দৃষ্টিতে দৃষ্টি মেলানো দায়। এখন এত লজ্জা? এতক্ষণ যে ওই ছেলেটা দেখছিল। জেহেরের তির্যক কথায় মুখ তুলে চাইল তোতা। কি বলবে এখন সে? বুলি যে ফুরিয়ে গেছে তার। নিজেকে কবে সামলাতে শিখবি বল? এভাবে চলে তো আমার আমানত আমার আগেই অন্যের হয়ে যাবে। কি? কিছু না। শীত করছে?
একটু। জড়িয়ে ধরবো? না, ছি। ছি কেন? একটু আগে তো তুই নিজেও। আমি কিছু করিনি। আমি করেছি কিছু? তোতা আর কিছু বলতে পারলো না জেহেরের কথার বিপরীতে। কি বলবে? এখন সে যাই বলবে এই লোকটা ঠিক উল্টাপাল্টা কিছু একটা বলে বসবে, তাই চুপ থাকায় শ্রেয়। বাড়ি যাবি? তোতা উপনিস মাথা ঝাঁকালো। আজ না গেলে হয় না? তার চোখ তুলে চাইল, কি মোলায়েম আবদার, কিন্তু তোতার কি সে সাথে আছে তার কথায় হ্যাঁ বলার? তা তো বেজে অনুচিত। তাই আস্তে করে দুপাশে মাথা নাড়ল। তা দেখে জেহের একটা বড় শ্বাস পেল। হুট করে জেহের তোতার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, বৃষ্টি থামুক, তারপর ড্রাইভ করব। আরে আপনি ভিজে যাবেন তো। বৃষ্টি হওয়ার খুব দরকার। বৃষ্টি তো হচ্ছে। অন্তরের বৃষ্টি। বহমান সময় যেন তড়িৎ গতিতেই চলে। এই যে হুট করে কেমন শব্দ দুয়েক কেটে গেল সেদিনের পর। এর মাঝে আরও দুবার নানাভাবে তোতা বুঝতে পেরেছে জেহের আরও মানুষ কেটেছে। তবুও তোতার কিছুই করার নেই। সে একবার চেয়েছে পুলিশের কাছে সব বলে দিতে। লুকিয়ে লুকিয়ে থানায় গিয়ে সেদিন যখন জেহেরের বিরুদ্ধে সাহসকের খুনের মামলা দিয়েছিল, তখন থানার ওসি তার দিকে কি অদ্ভুতভাবে তাকিয়েছিল। জেহের বিন চৌধুরী নামটা শোনা মাত্রই লেডি কনস্টেবল ডেকে জোর করে তোতাকেই গড়াদের পেছনে নিয়ে এলো। কি যে চিৎকার করছিল তোতা, কিন্তু কোনো লাভই হলো না। এর ঘণ্টাখানেক পর যখন জেহের নিচে এলো, তখন ওসি নিচে এসে লকআপ খুলে দিল তোতার। এরপর আবার মাথা নামিয়ে তোতাকেই বলল, সরি ম্যাম। সেদিনের ঘটনা আজও বুঝতে পারেনি তোতা। সেদিন সে দেখেছিল জেহেরের আরেকটা রূপ। কি বিভৎস ছিল। হুট করে হেসেছিল, আবার হুট করেই রেগে গেল। সেদিন জেহেরি ইচ্ছে করে তোতাকে নিয়ে গিয়েছিল তার গুপ্ত পটভূমিতে। প্রায় 3 ঘন্টা সময় লাগিয়ে তোতার সামনে প্রায় 20-এর অধিক লোককে কেটে কুচি কুচি করেছে নিজ হাতে। তোতা সেদিন পায়নি শুধু ওই বিভৎস ঘটনার সামনে থেকে দৌড়ে পালিয়ে যেতে, কারণ যে নিজ হাতেই তোতার পা বেঁধে রেখেছিল। সেদিন বারবার তোতার মনে হচ্ছিল এই লোকটার পরে জেহের তাকেও এইভাবে কাটবে, অস্তিত্ব বিলীন করে দেবে ছোট্ট তোতা পাখির। এত কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছিল তোতা। এরপর থেকে সে জেহেরকে জমের মতো ভয় পায়। মনে আর ইচ্ছে জাগে না কাউকে জেহেরের আসল রূপের কথা জানাতে। সামনে পড়লে যত দ্রুত সম্ভব তোতা প্রস্থান করে জেহেরের সামনে থেকে। ভার্সিটি থেকে ফিরেই ড্রয়িং রুমের সোফায় একটু গা এলিয়ে দিল তোতা। বাইরের ভ্যাবসা গরমে শরীরের সকল অস্থিমজ্জায় ক্লান্ততা এসে নেমেছে। সাথে এসে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে দিল তোতার সামনে। হালকা হাসলো তোতা। এই মুহূর্তে এটারই খুব দরকার ছিল। তার গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দিতেই সামনে তাকিয়ে দেখলো তার মেজো চাচা এসে বসেছে সোফায়। ঠোঁটে মুচকি হাসি নিয়ে তিনি তোতাকে বলল, ক্লাস শেষ তোতা? চাচু, যা গরম পড়েছে না বাইরে, কি বলবো। রে, তাই তো আমিও আজ চলে এলাম অফিস থেকে, সেখানেও শান্তি নেই। তোতা দম নিয়ে শরবতটা শেষ করে বলল, এখন গরম পড়েছে ঠিকই, রাতে দেখো ঝুমঝুমি বৃষ্টি নামবে, আবহাওয়ার খবর। তোতার চাচাও তাল মেলালো তার কথায়। কথোপকথনের এক পর্যায়ে এসে চাচার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে তিনি বলল, দেখ, তার আব্বু কল করছে। এই কথা শুনে তোতা উৎফুল্ল হয়ে পড়ল। ও, আজ সকালে ফোন দিলাম আব্বুর ফোনে, তুললো না তখন। চাচু, আমিও একটু কথা বলবো। ফোন রিসিভ করেই তিনি লাউডে দিয়ে মাত্র বলতে যাবেন, নে আগে তোতার সাথে কথা বল। তার আগে ফোনের ওপাশ থেকে কন্দনরত আওয়াজ ভেসে এলো তোতার বাবার। ভাঙ্গা কণ্ঠে বলেন, ভাইজান, তোতা মায়ের আম্মু আর নেই। ছোট্ট একটা কথা, অথচ তোতার পুরো দুনিয়াটা ঘুরিয়ে দিতে সক্ষম হলো। আম্মু নেই, আম্মু নেই, আম্মু নেই। কথাটা যেন বারবার কানে বাজতে লাগলো তোতার। বিশ্বাস কথাটাকে তুচ্ছ মনে হচ্ছে। টইটুম্বুর চোখে চেয়ে আছে মোবাইল ফোনটার দিকে। হাতে তুলে নেওয়ার সাহস পাচ্ছে না। পাশে আবার যদি সেই একই কথাটা ভেসে আসে। হুট করে চিৎকার করে উঠল তোতা। নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করলো। বারবার বলতে লাগলো, আব্বু, তুমি মিথ্যা বলছো। আম্মু কি করে না থাকে? আম্মুর তো আমার সাথে অনেক কথা বাকি, কত কত কিছু করা বাকি, সব না করে বলে হলো আম্মু আর নেই। আমি মানি না আমি। তোতাকে সামলাতে সাথী আর রুহিও হিমশিম খেয়ে উঠল। চাচা ভাঙ্গা কণ্ঠে বলল, তো তোর মায়ের কথা আমরা সবাই আগে থেকেই জানতাম তোতা, শুধু তোকেই বলা হয়নি। তোর মায়ের 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। তুই এখন চলে আসার পর হসপিটালে ছিল, আর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তোতা যেন রইসই শোনার অবস্থা নেই।
চিৎকারে মাতিয়ে তুলছে পুরো বাড়িখানা। আম্মু হারিয়েছে সে, যার থেকে সে এসেছে তাকেই হারিয়েছে তোতা আজ। কি করে সইবে সে? চাচা নীরবে সয়ে গেলেন তোতার হাহাকার। সয়ে এসে রোহানকে কল দিয়ে বলল, এক্ষুনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব আমরা। 5.5 ঘন্টার পথ কোনো মতে দ্রুততার সহিত 5 ঘন্টায় অতিক্রম করলো রোহান। সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। রাজশাহীর সুন্দর প্রতিবারই নিজের এলাকার মন মাতানো সৌন্দর্য দেখে মুগ্ধ হয় তোতা। যে আসে তাতে এটা ওটা দেখায়, কিন্তু আজ আর তার মুগ্ধ হওয়ার জো নেই। চোখের সামনে আজ শহর গ্রামের সম্মিলিত সৌন্দর্য নয়, বরং বারবার করে আম্মুর হাসি মুখটা ভেসে উঠছে। আর যে কিছুর হদিস নেই আজ। শহর ছড়িয়ে 9:30 ঘেরা গ্রামের মধ্যে এসে পরিচিত বাড়িটির সামনে থামলো তোতাদের গাড়ি। গাড়ি থামতে দেরি তোতার বাড়ির ভেতর ছুটে আসতে দেরি হলো না। আশপাশের লোকজনে ভরপুর বাড়িখানা। বাড়ির উঠোনে জটলা পাকিয়ে আছে কত মানুষজন। সে জটলা ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করলো কান্নারত তোতা। তোতাকে এভাবে ছুটে আসতে দেখে বুকের ভেতরটা সেট করে উঠল জেহেরের। সে আরও আগেই এসে সামলেছে এই দিকটা। নিজেকে প্রস্তুত করেছিল তোতা পাখিকে সামলাবে বলে, কিন্তু মেয়েটার একই অবস্থা। এলোমেলো, সবটা এলোমেলো ঠেকছে যেন। জেহের তা কল্পনা করেনি মেয়েটা এতটা ভেঙে পড়েছে। নিজেকে সামলে নিল জেহের। না, তাকে শক্ত থাকতে হবে এবং তোতাকেও নিজের সামলে নিতে হবে, এটা যত দ্রুত হোক না কেন। জটলা ঠেলে যখন তোতা পুরোপুরি সামনে এসে দাঁড়ালো, তখন চোখের সামনে কাফনে মোড়ানো লাশগুলো দেখার সাথে সাথে আকাশে বজ্রপাত হলো হুঙ্কার দিয়ে। তারই সাথে সাথে যেন বৃষ্টিবিহীন তাণ্ডব চলল তোতার মন মস্তিষ্ক জুড়ে। আর কত সইবে সে? এতটা কি করে সইবে? পালো না তো তোতা। মুখ থেকে একটা শব্দ বের হলো না তার। হঠাৎ করেই দুলে উঠল তার পৃথিবী। নিজের ভরার সামলে রাখতে না পেরে ঠাস করে লুটিয়ে পড়ল মাটিতে। বহমান নদীর মতো আঁখি দুটিও নিভে এলো প্রদীপ শিখার মতো। মায়ের মৃতদেহটি হসপিটাল থেকে নিয়ে আসার সময় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অ্যাম্বুলেন্সে মেজর হার্ট অ্যাটাক হয় তোতার বাবার। অ্যাম্বুলেন্সের ভেতরেই ওই মুহূর্তে আর কেউ উপস্থিত না থাকায় সাথে সাথেই কোনো প্রকার চিকিৎসাও দেওয়া হলো না তাকে। অ্যাম্বুলেন্সটি যখন বাড়িতে এসে থামলো, তখন গ্রামের বাকিদের চোখে পড়ল অ্যাম্বুলেন্সের ভেতর লুটিয়ে পড়ে থাকা তোতার বাবাকে। তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেলেও শেষ রক্ষাটা আর হলো না। তিনিও ঢলে পড়লেন মৃত্যুর কোলে। কথাটা ঠিকই গাড়িতে থাকা অবস্থায় তোতার চাচার কানে গিয়েছিল। বড় ভাইয়ের পর এবার ছোট ভাইটাও তাকে একরাশ দুঃখ দিয়ে বিদায় নিল পৃথিবী থেকে। অন্তরের কষ্টে কান্নারা যখনই উপচে পড়তে নিবে, তখনই গাড়িতে বসে কাঁদতে থাকা তোতার পানে সে ভেতরে রেখে দিল কথাখানা। দ্বিতীয় দফায় মেয়েটাকে কষ্ট দেওয়ার সাহস হলো না তার। ভাবলো একেবারে বাড়ি ফিরে গিয়েই সবটা জানুক। জ্ঞান ফিরতে কথাগুলো কানে এলো তোতার। সে কোথায় আছে তা জানার আগ্রহ হলো না। শুধু অভিনব করলো সে একটা মানুষের বক্ষস্থলে রয়েছে। কারোর বুকের ভেতরের হৃৎপিণ্ডটার ধুকপুক ধুকপুক আওয়াজ কানে এসে লাগছে। সেই মানুষটা যে সযত্নে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তা বুঝতে পারল, কিন্তু মুখ তুলে আর দেখতে ইচ্ছে করলো না মানুষটির মুখ। তার দৃষ্টি আটকে রইল ঝুম বৃষ্টিতে ভিজতে থাকা সাদা কাপড়ের কাপড়ে মর্ণ নিজের আম্মু আর আপুর নিথর শরীর দুটিতে। কি দারুণ বৃষ্টি বিলাস করছে দুটোর দেহ পাশাপাশি। তোতা তো ছিল তাদের মধ্যমণি। আচ্ছা, আজ কেন তোতার প্রাণ পাখিটা এত স্বার্থপরতা করলো? কেন আজ প্রাণবিহীন দুটি মানুষের মধ্যমণি হয়ে সেও বৃষ্টি বিলাস করতে পারছে না? কানে আসছে কতজনের কথা। আলোচনা চলছে তোতার বাবা মায়ের দাফন করা নিয়ে। চাচারা উদ্যত হয়েছে তাদের কবর ঢাকার বাড়ির কবরস্থানে দিতে। তা শুনি তোতা আগের মতো থেকে নির্জীব কণ্ঠে বলল, আব্বু, আম্মুর কবর এখানেই হবে, পুকুর পাড়ের ধারে, বাস ঝাড়ের নিচে। এতক্ষণ কথায় ব্যস্ত থাকায় কেউ বুঝতে পারেনি কখন তোতার জ্ঞান ফিরেছে। এখন তোতার কণ্ঠ শুনে সবাই উদ্বিগ্ন হয়ে তাকালো তোতার দিকে। বিবর্ণ মুখশ্রী মেয়েটা এখন আর কিছুক্ষণ আগের মতো চিৎকার দিয়ে কাঁদছে না। কেমন যেন শান্ততা ঘিরে ধরল তাকে। উঠোনে নিবদ্ধ চোখ দুটি যেন সৌন্দর্য নেই। জের যখন নিজের বুকে লেপ্টে থাকা তোতার কোন মুখশ্রীর দিকে তাকিয়ে কোমল কণ্ঠে একবার ডাকলো, তোতা পাখি। তবুও তোতা চেয়ে দেখলো না তাকে। দেখতেও চাইল না সে কারোর শরীরের সাথে লেপ্টে পড়ে আছে। শুধু বলল, আব্বুর এই জায়গাটা অনেক প্রিয়। সময় পেলেই বাঁশঝাড়ের নিচে বসে শীতল হাওয়া গায়ে মাখিয়ে ছিপ ফেলে মাছ ধরত। যখন জিজ্ঞেস করতাম সব সময় ওখানেই কেন যাই, তখন আব্বু হেসে বলতো জায়গাটা আব্বুকে খুব টানে। ওই জায়গায় আব্বুর প্রশান্তি অনুভব হয়।
মৃত্যুর পরও যেন আব্বু ওই জায়গাটা থেকে শীতল হাওয়া গায়ে মাখিয়ে মন প্রশান্ত করতে পারে। আর আম্মু, সে তো আব্বুর সঙ্গ পেলেই দুনিয়ার শান্তি। তোতার কথাগুলো চুপচাপ শুনলো সবাই। তার কথা শেষ হলো, কেউ যখন কিছুটি বললো না, তখন যে সবার দিকে তাকিয়ে বলল, এখানেই ব্যবস্থা করো, ঢাকা নেওয়া লাগবে না। মুষলধারে বৃষ্টির মাঝেই রাতের প্রায় 10:30টার দিকে দাফন কার্য সম্পূর্ণ হলো তোতার বাবা মায়ের। তোতা সেই আগের মতোই নিশ্চিপ হয়ে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। দাফনের পরে জেরের ইশারায় তোতাকে কোনো মতে তুলে ঘরে নিয়ে এলো সাথী। তোতার মায়ের গুছানো সংসার সবারই চোখে পড়ার মতো। কিন্তু মানুষটাই যে আর নেই। রাতের প্রায় মধ্যভাগ, ক্লান্ত তার ভারে চোখের পাতায় ঘুম হানা দিল সবারই। ঘুম নেই জেহেরের চোখে, না তার চাচা চাচির জন্য কষ্ট হচ্ছে না। এমন কতগুলো প্রাণী না নিজের হাতে শেষ করেছে সে, কিন্তু তাকে ভাবিয়ে তুলছে তার তোতা পাখির চুপচাপ মূর্তিটা। ফ্যাকাশে মুখটা বারবার চোখের পাতায় হানা দিচ্ছে জেহেরের। বিছানায় এপিট ওপিট করে উঠে বসলো সে। পাশ ফিরে তাকিয়ে দেখলো রোহান ঘুমে কাবু। সারাদিন ছেলেটা খেটেছে বেশ। তোতাদের ঘরে বেডরুম দুটো মাত্র, সামনে একটা ডাইনিং স্পেসে খাট রাখা, সেখানে ঘুমিয়েছে জেহের আর রোহান। তোতাকে একা চায়নি, সাথী আছে তার সাথে একটা রুমে, আর একটাই তোতার চাচা রয়েছে, চাচি আর রুহি আসেনি। অশান্ত মনটা বারবার করে তোতা পাখিকে দেখতে চাইছে, কিন্তু এত রাতে হয়তো ঠিক হবে না ওই ঘরে যাওয়া, সাথী আছে সেখানে। তাই ভেবো জেহের তবুও এবার শুধু সামনে থেকে হেঁটে আসতে নিল রুমটার। হঠাৎই খেয়াল করলো বাড়ির সদর দরজাটা খোলা। এটা দেখে যে দ্রুত পায়ে আবার গিয়ে দাঁড়ালো তোতা আর সাথীর রুমের সামনে। একটু ভালো করে খেয়াল করতেই বুঝলো এই রুমে দরজাটাও ভিড়িয়ে রাখা শুধু। আর কিছুটি চিন্তা না করে বৃষ্টি মাথায় নিয়ে ছুটলো তোতার বাবা মায়ের নতুন কাদামাটির কবরের কাছে। আজ বৃষ্টিও যেন তালে তালে কান্না করছে দুঃখে। আচ্ছা, তোতা পাখির কান্নাগুলো কি বৃষ্টি হয়ে এমন ঝরে পড়ছে পৃথিবীর বুকে? যে ভাবনাটাই ঠিক হলো। সামনে এগুতে চোখে পড়লো সদ্য কাদামাটি যুক্ত কবর দুটির মাঝখানে চিত হয়ে শুয়ে আছে তোতা। বৃষ্টির কণাগুলো বারে বারে ছুঁয়ে দিচ্ছে তার সম্পূর্ণ অঙ্গ। চোখের পাতায় টুপটাপ পড়ছে বৃষ্টিকণা। কোনো প্রকার শব্দ নেই, কোনো কান্নার আওয়াজ নেই, শুধু দৃষ্টিতে বাড়ি খাচ্ছে মাটিতে লেপ্টে থাকা তোতা। বিষণ্ণ হৃদয়ে মেয়েটা আজ এখানে আসার পর একটুও কাঁদলো না করলো একটি চিৎকার। পাথর বনে শুধু চেয়ে চেয়ে দেখলো সবটা। জেহের ঢোক গেল। কতক্ষণ ধরে মেয়েটা এই বৃষ্টির মাঝে এখানে শুয়ে আছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে জেহের হাতে টান দিয়ে তুললো তোতাকে। কণ্ঠে হালকা ধমকের মতো করে বলল, এই মেয়ে, পাগল হলে তুমি? এই রাতে এখানে একা কেন এসেছো? ভয় করছে না তোমার? তোতা উঠে বসলো। জেহেরকে দেখে কি অবাক হলো বোঝা গেল না ঠিক। শুধু এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখেই গেল জেহেরকে। জের ব্যস্ত হয়ে হাত দিয়ে পরিষ্কার করতে লাগলো তোতার চুলের পিছনে লাগা কাদামাটি। ভয় করবে কেন? এই যে আমার আম্মু আছে, আব্বু আছে এখানে। জের হাত থামিয়ে তাকালো তোতার দিকে। মেয়েটা টলছে, চোখে ঘুম হানা দিতে চাইছে, কিন্তু মাথার ভেতর দলা পাকিয়ে থাকা যন্ত্রণাগুলো যে তাকে ঘুমোতেও দিচ্ছে না। জের আর বাক্য বিনিময় করলো না, আর না শুনলো তোতার কোনো কথা। নিজ উদ্যোগেই পাজকলে তুলে নিল তোতাকে। তোতা আজ এতেও বাধা দিল না, আর না কিছু বলল। অথচ অন্য সময় হলে পক পক করতে করতে কান পচিয়ে ফেলতো জেহেরের। ঘরে ফিরেই জেহের নিজে খুঁজে খুঁজে তোতার জামা কাপড় এনে ওর হাতে ধরিয়ে বলল, চেঞ্জ করে এসো। এই কথাটিও যেন তোতা রবটের মতো শুনলো। কোনো দিকে না তাকেই জামা সেইটি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একটিবারও খেয়ালও করলো না জেহেরের দিকে, জিজ্ঞেসও করলো না সে চেঞ্জ করবে কখন। তোতার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেললো জেহের। কেটে গেল 2টো দিন। এই 2টো দিন বাকিদের কাছে স্বাভাবিক নিয়মে গেলেও তোতার কাছে ছিল বিভীষিকাময়। মনের হাঁসফাঁস যন্ত্রণারা দিন দিন বাড়ছেই। আজ 2টো দিন বাবার সাথে আর ফোন আলাপ হয় না। বাবা আর উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করে না, কেমন আছি আমার তোতা মা? এই যে বাড়িতে আছি কেমন যেন একা। আগে তো মা সারাটাক্ষণ তোতা তোতা করে ডাকতো, আজ 2 দিন সেই ডাকটাও কানে আসে না তোতার। 2টো দিন রাজশাহী থাকলেও কাজে চেপে আবারও সবাইকে ফিরতে হবে নিজেদের ব্যস্ত শহরটিতে। তাই তো সাথী এসে নিজেই তোতার জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। আর কবেই বা আসা হয় এখানে। মেয়েটার যে এখানে আপন বলতে আর কেউই নেই।
সাথীকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে দেখে তোতা আনমনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তোমরা সবাই চলে যাও ভাবি, আমার জিনিস গুছিও না। সাথী তোতার কথায় হাতের কাজটা থামিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেন তো তা? তোমার জিনিসগুলো তো পরে প্রয়োজন হতে পারে তোমার। আমি আর ঢাকা যাব না ভাবি। সাথী ব্যস্ত হয়ে পড়ল, কি বলছো তোতা? ঢাকা যাবে না তো কি করবে এখানে একা? আমি একা না, আব্বু আম্মু আছে। সাথী এসে বসলো তোতার পাশে, আলতো হাতে তোতার গাল ধরে পড়ল, পাগলামি করে না তোতা, এখানে তুমি একা থাকতে পারবে না, এটা সম্ভব নয়। আর তোমার চাচা ভাইয়ারা কেউই তোমাকে এখানে রেখে যাবে না। আমি এখানেই থাকবো। কোনো মতেই তোতাকে রাজি করানো গেল না। কথাটা তোতার চাচার কানে যেতেই তোতাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, তা তো কোনো লাভ হলো না। নির্জীব মেয়েটা সেই অসার হয়েই রইল। যাওয়ার সময় হতে সারা ঘর তোতাকে আর পাওয়া গেল না। সবাই যখন তাকে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে ব্যস্ত, তখন জেহের তাদের বলল তারা যেন চলে যায়, সে নিজেই তোতাকে নিয়ে ফিরবে। জেহের কথার উপর চাচা আর না করলো না। অগত্যা জেহের আর তোতাকে ছাড়াই তারা তিনজন রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। তাদের গাড়িটা ছাড়তে জেহের পা বাড়ালো কাঙ্ক্ষিত জায়গায়। এই কয়দিনে তোতা প্রায় সময়ই পড়ে থাকতো নতুন দুটি কবরের কাছে। আজও সেখানেই তোতাকে দেখতে পেয়ে জেহের একটু উচ্চস্বরে ডাকলো, তোতা উঠো, এবার ফিরতে হবে। তোতা কি শুনলো তার কথা? কই, কোনো নড়চড় তো হলো না। যে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে গিয়ে দাঁড়ালো তোতার কণ্ঠে একটু কোমলতা এনে ডাকলো, তোতা ফিরতে হবে আমাদের। তোতা আস্তে করে উত্তর দিল, আপনি চলে যান, আমি এখানেই থাকবো। জেহরা শান্তভাবে কথা বলতে পারলো না, চেঁচিয়ে উঠে বলল, ঠাটিয়ে একটা থাপ্পড় মারবে এবার। কি শুরু করলে তুমি? বললেই এখানে থাকা হয়ে যাচ্ছে। তোতা টকটকা লাল দৃষ্টি নিয়ে তাকালো জেহেরের দিকে। জেহের তার সম্পূর্ণরূপে উপেক্ষা করে তোতার হাত ধরে টেনে দাঁড় করালো। তাতেই তোতা জোর করে হাত ছাড়ানোর জন্য মশরামশি করতে লাগলো। জেরও কম নয়, ছাড়লো না সে তোতার হাত। বিষয়টা যখন অতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছিল, তখন সীমা ছাড়িয়ে জেহের ধমক দিয়ে বলল, এই মেয়ে, একদম মেরে ফেলবো বলে দিলাম, চুপচাপ চলো। তোতার নড়চড় থেমে গেল। হুট করে মেয়েটা ডুকরে কেঁদে উঠল। কান্নার বেগ ধীরে ধীরে চিৎকারে পরিণত হলো। ভেতর থেকে হাহাকারগুলো যেন বেরিয়ে এলো তার। জের শান্ত হলো, একটানে নিজের বুকে জ্যাপটে ধরলো তার তোতা পাখিটাকে। তোতাও যেন কতগুলো দিন পর একটি বিশ্বস্ত প্রশস্ত বুক পেল। নিজের সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে ধরল জেহেরকে। জেহের বুকে মুখ চুবিয়ে কানরত কণ্ঠে চেঁচিয়ে বলতে লাগলো বুকের ভেতরে জমে থাকা কথাগুলো, আমি কি করে থাকবো আব্বু আম্মুকে ছাড়া? এত স্বার্থপর কি করে হলো তারা? দুজন একসাথে আমায় একা রেখে চলে গেল, একবারও আমার কথা ভাবলো না। আমি কি করে থাকবো একা? আমি কি করে থাকবো আব্বুর আদর ছাড়া? কি করে বাঁচবো আমি? জের একটা কথাও বলল না। সে তো জানে মা বাবাহীন জীবনটা কতটা যন্ত্রণার। এই যন্ত্রণাটা সে যে 8 বছর বয়স থেকেই পেয়ে আসছে। পারল না তোতার প্রশ্নগুলোর উত্তর দিতে, শুধু আগলে নিল। মাথায় একরাশ ভরসার হাত বুলিয়ে দিল তোতার মাথায়। একটু পর তোতার শরীরের ভর যখন পুরোপুরি জেহেরের দখলে, তখন ওভাবেই তোতাকে পাজা কোলে তুলে নিল জেহের। গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে নিজের সিট বেল্টটা বেঁধে দিল তোতার। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি প্রস্থান করে। বাড়িটা চোখের আড়াল হতেই আবারও ফুপিয়ে কেঁদে উঠল তোতা। বাইরে তাকিয়ে যে দেখলো এক হাত দিয়ে তোতাকে টেনে নিজের সাথে জড়িয়ে ধরল। তোতার এলোমেলো চুলে ভর্তি মাথাটা নিজের বুকে যত্ন করে নিয়ে ঠেকে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, একটু ঘুমানোর চেষ্টা করো তোতা। আর বাক্য বিনিময় হলো না। জেহেরও এক হাত দিয়ে ড্রাইভ করতে করতেই সামলে নিল তোতা পাখিকে। একটু পর সত্যি ক্লান্ততায় তোতার চোখে ঘুমের রাজ্য নেমে এলো। ঘুমে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রইল জেহেরকে। দীর্ঘ 5 ঘন্টা পথ তোতা সরল না জেহেরের থেকে। ঘুম ভাঙলেও সরে যাওয়ার প্রবণতা দেখা দিল না তোতার মধ্যে। জেহেরও সরাল না তাকে নিজের থেকে। সরাবেই বা কেন? পেশির থেকে দূরত্ব যে কখনোই চায় না সে। দীর্ঘতম পথ, নিজের বুকে পেয়সীর মাথা, সে এক অন্যরকম অনুভূতি। হয়তো প্রেমে না পড়লে বোঝা তাই। সকালে ঘুম ভাঙতে জেহেরের কানে এসে লাগলো চেঁচামেচি। তবুও ততটা গুরুত্ব না দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো সে। এসেই যা দেখলো তার জন্য মোটো সে প্রস্তুত ছিল না। চাচি এক নাগারে তোতাকে বাজে বাজে কথা বলে যাচ্ছে। তা দেখে জেহেরের মাথার দুপাশের রগগুলো ফুলে উঠেছে। তবুও নিজেকে সংযত করার চেষ্টা করে এগিয়ে গিয়ে চাচিকে বলল, কি হয়েছে? চাচি অগ্নি দৃষ্টি
তোতার থেকে সরিয়ে জেহেরের দিকে তাকিয়ে বলল। এই মেয়েকে আজই এই বাড়ি থেকে চলে যেতে হবে। ভুরুজোড়া কুচকে এলো, সাথী এগিয়ে এসে বলল। দেখুন না ভাইয়া, সেই কখন থেকে আম্মা তোতার সাথে কি শুরু করেছে। মেয়েটার মনের অবস্থাও ভালো নেই এখন। সাথীর কথাই মহিলা চেঁচিয়ে বলল। তুমি চুপ করো। আরও এই বাড়িতে এখন থাকবে কেন? এতদিন ওর মা বাবা বেঁচে ছিল, ওর খরচ পাঠাতো। এখন যেহেতু তারা নেই, তাহলে ওকে কেন শুধু শুধু আমার স্বামী খাইয়ে পরিয়ে রাখবে? সাথী বৌমা হলেও দমে যাওয়ার নয়, সত্যর কথা সে ঠিকই বলবে। শাশুড়ি মুখের উপরেই বলল। আম্মা, তোতা এই বাড়িরই মেয়ে। রুহির যতটা অধিকার আছে এই বাড়িতে, ঠিক ততটাই অধিকার আছে তোতারও। আর আব্বা না খাওয়ালেও ও ওর ভাগের সম্পত্তি নিয়ে থাকবে এখানে। না, থাকতে পারবে না। আর সম্পত্তি? কিসের সম্পত্তি? ওর বাবাকে আমার শ্বশুর মশাই সেই কবেই ত্যায্যপুত্র করেছে। আজ এত বছর পর ওর মেয়ে এসে সম্পত্তি চাইলেই কি পেয়ে যাবে? সাথী আবারও বলে উঠল। ছি আম্মা, আপনি এত নিকৃষ্ট। একটিবার সদ্য অনাথ হওয়া মেয়েটার কথা ভাবছেন না? আর আব্বার সামনে কেন কথাগুলো বলেননি আপনি? যে না আব্বা কাজে গেল, অমনি আপনি এত বাজে রূপ দেখাতে শুরু করে দিয়েছেন, তাই না? আমি এত শত কথা বুঝি না। এই মেয়েকে আর আমি আমাদের বাড়িতে রাখতে পারবো না, ব্যাস। বলে মহিলা তোতার দিকে তাকিয়ে আবার চেঁচিয়ে বলল। এই মেয়ে, এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? নির্লজ্জ মেয়ে, কখন থেকে বলছি বেরোতে, তাও বাঁশের মতো দাঁড়িয়ে আছে। তোতার দিকে তাকাতে জেহের দেখতে পেল তোতা পাখির মুখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। তোতা কি এই মুহূর্তে তাকে ভরসা করছে? হয়তো, না হলে কি এই দৃষ্টি মিথ্যা বলে? জেহের কিচ্ছুটি না বলে নিজের বাঁ হাতে আঁকড়ে ধরল তোতার নরম ডান হাতটি, চোখের ইশারায় বোঝালো চল। তোতাও বুঝলো, তাই তো নিজেই হাঁটে ধরলো জেহেরের সাথে। সদর দরজা অব্দি যেতেই পেছন থেকে ভেসে এলো চাচির মুখ ভেঙচিয়ে বলা একটি কথায়। হ্যাঁ, যেমন মা তেমনই হয়েছে মেয়েও। মা যেমন আমার দেবরকে ফাঁসিয়ে এই বাড়ি ছাড়া করেছে, তেমন মেয়েও এখন ঝুলছে জোহরের গলায়। বাজে পল্লী মেয়ে লোক কোথাকার। কথাটাই এমন কি ছিল জানা নেই, কিন্তু মুহূর্তেই তোতার ভাবমূর্তি পরিবর্তন করে দিতে পারল সেটি। হুট করে তোতার জেহেরের থেকে ঝামটা মেরে হাত ছাড়িয়ে তেড়ে গিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালের সাথে লাগিয়ে গলা চেপে ধরল চাচির। হিসিস করে রক্ত চক্ষু নিয়ে পড়ল। আমায় যা ইচ্ছে বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে আর একটাও বাজে কথা বললে একদম জানে মেরে ফেলবো আমি। তোতার জম বিভৎস রূপখানা মহিলা সহ্য করতে পারল না। তোতাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। যেন অসুরী শক্তি ভর করেছে তোতার উপর। অবস্থায় বেকুতিক দেখে সাথী এসে তোতাকে সরানোর চেষ্টা করতে উদ্যত হলো, কিন্তু সেও পারছে না। এই সবটাই জের আরামসে বুকে দু হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যেন খুবই মজার ঘটনা ঘটছে এখানে। একটু পর তোতা নিজেই ছেড়ে দিল চাচিকে। ঢোক গিলে উল্টো ফিরে গিয়ে জেহেরের হাত ধরে নিজেই টানতে টানতে বাইরে নিয়ে গেল তাকে। জেহের বাধা দিল না, বরং কিছুটা খুশি হলো বটে। আমাকে রাজশাহী যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? হাঁটতে হাঁটতে তোতা যখন কথাটি বলল, তখন জেহের হাঁটা থামিয়ে তাকালো তার দিকে। কিছু না বলে তোতার ধরে রাখা হাতটা ছেড়ে দিল হুট করে। এরপর নিজের গাড়ির কাছে গিয়ে এদিক ওদিক তাকিয়ে একটা সার্ভেন্টকে ডেকে বাড়ির ভেতর থেকে গাড়ির চাবি আনালো। এরপর তোতাকে গাড়িতে উঠতে বলে নিজের গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর হাই রোড থেকে গাড়িটা অন্য পথে যাচ্ছে দেখে তোতা ফিরে তাকালো জেহেরের দিকে, জিজ্ঞেস করলো। এটা তো রাজশাহীর পথ নয়। কোথায় যাচ্ছি? তোমার জামাইয়ের বাড়ি। জেহেরের হেয়ালিপূর্ণ কথাটা আগে হলে তোতা ঠিক কিছু না কিছু একটা উত্তর দিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে কথা বলাই ইচ্ছে হলো না তার। মনের বিষণ্ণতা ঘিরে ধরেছে যেন তাকে। চুপ করে দেখতে লাগলো জেহের কোথায় যাই। বেশ কিছুক্ষণ পর জেহের একটা ডুপ্লেক্স বাড়ির গেট ধরে ঢুকলো। পর মুহূর্তে গাড়ি থামিয়ে তোতাকে বলল, নাম? তোতাও যেন কোনো প্রকার কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতোই নেমে দাঁড়ালো। জেহের পড়ল, ভেতরে গিয়ে রেস্ট নে, ভয় পাস না। এখানে আরও একজন আছে, কিছু প্রয়োজন হলে তাকে বলবি। এবার তোতা প্রশ্ন করলো, এটা কার বাড়ি? আর আমাকেই বা না চিনে থাকতে দেবে কেন? চিনবে তোকে, তুই যা ভেতরে। ফোন কোথায় তোর? তোতা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। বাড়ি ফেলে এসেছিস? তাও জানি না। রাজশাহী থেকে নিয়ে এসেছি কি না তাও জানি না। ফোন দিয়ে আর কি করব আমি? আব্বু আর কল দেবে না আমায়। জেহের তোতার দিকে তাকে একক্ষণ নিঃশ্বাস পেল, তারপর বলল, ঠিক আছে, ভেতরে গিয়ে রেস্ট নে, আর একা একা বের হবি না একদম।
তোতা বাড়ির ভিতরে পা রাখতে জেহের আবার গাড়ি স্টার্ট দিল উল্টো পথে। ড্রয়িং রুমে সাজিয়ে রাখা সোফায় বসে আছে জেহের, রোহান, জেহেরের চাচা আর একজন উকিল। একপাশে দাঁড়িয়ে মেজো চাচি রাগে ফুঁসছেন, না পেরে তিনি বলেই বসলেন। এসব কি জেহের? ওই মেয়েকে বের করে দিয়েছি বলে তুই আজই সম্পত্তি ভাগ করতে বসলি? যে শুধু চোখ উঁচিয়ে দেখলো একবার মেজো চাচিকে, কিছু বলতে হলো না। তার আগেই চাচা তাকে ধমক দিয়ে বলল, তুমি চুপ করো, লজ্জা করে না এখন কথা বলতে? আমার মৃত ভাইয়ের মেয়েটাকে কি করে পারলে এভাবে বের করে দিতে? ছি! যে এবার চাচার উদ্দেশ্যে বলল। চাচা, এখন এসব থাক, কাজটা আগে শেষ করা দরকার। চাচা এবার জেহেরকে কোমল কণ্ঠে বলল, দেখ জেহের বাবা, তো আমাকে নিয়ে আয় তুই। মেয়েটার মনের অবস্থা ভালো না, কি করে থাকবে একা একা? যদি মানসিক চাপে পড়ে নিজের ক্ষতি করতে চায়। যে আর শুনতে পারল না, হালকা চেঁচিয়ে উঠল সে। চাচা, এসব কেন বলছো তুমি? তোতার কিচ্ছু হবে না, ও সেফ আছে। ওর খেয়াল রাখার জন্য আমি আরেকজনকে রেখে এসেছি। কিছুক্ষণ থাকবে সে, এরপর আমিই যাচ্ছি, তো কিচ্ছু হবে না ওর। কথাটা শুনেই মেজো চাচি আবার তেতে উঠে বলল, তুই যাবি মানে? তুই কি ওই মেয়ের সাথে একা থাকবি নাকি? মেজো চাচিকে আবার থামিয়ে দিল চাচা। তোমাকে চুপ করতে বলছি না? এরপর তিনি আবার জেহেরকে বলে, দেখ বাবা, এত ঝামেলার তো দরকার নেই। মেয়েটা এখন ঠিক নেই, পরিস্থিতি স্বাভাবিক হলে ওর অনুমতি নিয়ে না হয় একটা ভালো ছেলে দেখে ওর বিয়ের ব্যবস্থা করে ফেলবো। ততদিন অন্তত ও আমাদের সাথেই থাকুক। আর এভাবে তুই যদি ওর সাথে থাকিস তাহলে বাবা সমাজেরও তো একটা ব্যাপার আছে। তোতা মায়ের সম্মানে আঘাত লাগবে, তো মেয়েটা আর ভেঙে পড়বে। আর এসব জানাজানি হলে পরবর্তীকালে ওর বিয়ের জন্য ছেলে পাওয়া মুশকিল। প্রয়োজন নেই ওর জন্য ছেলে দেখার, আর সমাজ আমি সামলে নিব। আর এই বাড়ির সম্পত্তি তোতা যদি পায়ও, তবুও আর এখানে থাকতে আসবে না, ও আমার বাড়িতেই থাকবে। এরপর জেহের উকিলের দিকে তাকিয়ে বলল, আপনি শুরু করুন। উকিল অনুমতি পেয়ে কাগজপত্র ঘেটে বলতে লাগলো, তো কাগজপত্র অনুযায়ী যা বুঝলাম, আপনাদের সম্পত্তি 2 ভাগে ভাগ হবে। এক আজহার চৌধুরী আর এক আজিম চৌধুরীর নামে, এবং মৃত আজহার চৌধুরীর সম্পূর্ণ ভাগ এই মুহূর্তে পাবে জেহের বিন চৌধুরী। কথাটা শুনে মেজো চাচি আবার তেতে উঠে বলল, 2 ভাগ কেন? সম্পত্তি তো 3 ভাগ হওয়ার কথা। তার কথাই উকিল আবার বলল, যেহেতু আপনাদের সকলের ভাষ্যমতে মৃত আসলাম চৌধুরী তার ছোট ছেলে আলিম চৌধুরীকে ত্যায্যপুত্র করেছে, সেহেতু তিনি কোনো প্রকার সম্পত্তির ভাগ পাবে না, তাই 2 ভাগ করা হয়েছে। কথাটা শুনে মেজো চাচি বলল, হ্যাঁ সেটা তো জানি, কিন্তু তার ভাগের সম্পত্তিটা কোথায় গেল? তার ভাগের সম্পত্তিকে আবার 2টো ভাগ করে আজিম চৌধুরী আর জেহের বিন চৌধুরীর সম্পত্তির সাথে যুক্ত করা হলো। এটা কেমন কথা? তার ভাগের সম্পত্তি কেন আবার 2 ভাগ হবে? এটা হওয়ার কথাই না। আর পুরো সম্পত্তি তো 3 ভাগ হওয়ার কথা। একটা আমার রোহনের নামে, একটা রুহির নামে, আর 1 ভাগ জেহেরের নামে। কথাটা শুনে কুরুর হাসলো জেহের। সোফায় হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসে বলল, আমাদের দাদা সাহেব তার সম্পত্তি তার ছেলেদের মাঝে ভাগ করতে বলেছে, নাতি নাতনিদের মাঝে নয়। সেই অনুযায়ী অর্ধেক সম্পত্তি আমার। চাচি চরম খেপে গেল, নেকি সুরে বলল, তোর তো নিজস্ব আরো কত কত সম্পত্তি আছে জেহের, তারপরও তুই এই বাড়ির বাড়তি ভাগটা নিবি? আমার রোহন আর রুহির কথাটাও একটু ভাব। তো তাই বলে আমি আমার বাবার ভাগের সম্পত্তি ছেড়ে দেব? নট এট অল। আমি দানে অভ্যস্ত নই। চাচা রোহান, তোমাদের কোনো বাড়তি কিছু বলার আছে? চাচা বলল, না রে বাবা, ঠিকঠাক সব কিছু হচ্ছে, এতে আবার আর কার কি বলার থাকবে। রোহানও বলল, আমি সন্তুষ্ট। যতটুকু পেয়েছি তাতে আমি আমার বউ বাচ্চা নিয়ে ঠিক চলতে পারবো আরাম করে। আর প্রয়োজন নেই শুধু শুধু নেওয়ার। ঠিকভাবে এই ভাগটা হোক। জের মুচকি এসে উকিলকে ইশারা দিতে তিনি তার সমস্ত কাগজপত্র রেডি করে দিল। সই করার মাধ্যমে যার যার সম্পদ সে গ্রহণ করলো। এরপর জের উকিলকে জিজ্ঞেস করল, আপনাকে আরেকটা পেপারের কথা বলেছিলাম যে? উকিল নিজের ব্যাগ থেকে আরেকটা পেপার বের করতে করতে বলল, হ্যাঁ স্যার, আমি রেডি করেই এনেছি, আপনি শুধু পড়ে নিয়ে একটা সাইন করে দিলেই হবে। জের পেপারটা হাতে নিয়ে চোখ বুলিয়ে দেখলো।
চাচি আবার জিজ্ঞেস করলো। এটা কিসের কাগজ? এবার জেহের কাগজ থেকে চোখ নামিয়ে চাচির দিকে তাকিয়ে ভাবলেশীনভাবে পড়ল। এই কাগজে উল্লেখ আছে যে আমি আমার স্ব ইচ্ছায় আমার সম্পূর্ণ সম্পত্তির হাতে 25% সম্পত্তি, মানে মাত্র পাওয়া আমার বাবার আমানতের সম্পত্তিটুকু আমার হবু বউ মিস তোতা বিনতে চৌধুরীর নামে লিখে দিয়েছি। কথাটার কতটুকু কি বুঝলো তা জানা নেই, তবে তোতার নামটা শুনে সাথে সশব্দে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ। চাচি তো এবার যেন মরিমরি অবস্থা। যে মেয়েটাকে একটু আগে ঘাড় ধাক্কা দিয়ে বিয়ে করে দিয়েছে সেই কিনা এই পুরো খানদানি সম্পত্তির অর্ধেক মালিক। এটা কি করে হয়? জেহের, তোর মাথা ঠিক আছে তো? তুই কেন শুধু শুধু ওই মেয়েকে তোর সম্পত্তি দিয়ে দিবি? রোহন তোর ভাই, তুই ওকে না দিয়ে ওই কয়েকদিন আগে আসা মেয়েটাকে দিবি? এটা হতে পারে না জেহের। আমার সম্পত্তি আমি কাকে দিব না দিব তা আমি অন্য কারোর থেকে জানতে চাইনি। আর আমি যাকে তাকে দিচ্ছি মানে? তুমি হয়তো ভালো করে শুনতে পাওনি একটু আগে আমি কি বলেছি। আমার কথায় স্পষ্ট উল্লেখ ছিল তোতা আমার হবু বউ, আর আমি আমার হবু বউকে শুধু 25% কেন, চাইলে আমার সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দিতে পারি। চাচি কি একটু খুশি হলো? অবিশ্বাস্য স্বরে জেহেরকে জিজ্ঞেস করলো, জেহের বাবা, তুই সত্যি তোতামাকে বিয়ে করবি? আমি ঠিক শুনছি? তুমি ঠিকই শুনেছ চাচা, আমি তোতাকে বিয়ে করব এবং সারা জীবনের মতো আগলে রাখবো আমার কাছে। তবে আমি চাইছি ওর মনটা একটু হালকা হোক, তারপর এসব নিয়ে ভাববো। তাই এই কয়েকদিন আমার হবু বউ আমার বাড়িতেই থাকবে, মানে আমার নিজস্ব বাড়িতে, আমার বাবার বাড়িতে নয়। ডুপ্লেক্স বাড়িটা বেশ নির্জনই বলা যায়। তোতা ঘরে ঢুকতেই তাকে একজন মহিলা এসে সালাম জানালো, জিজ্ঞেস করলো কি খাবে। তোতা কিছু না বলে কিছুক্ষণ চোখ ঘুরিয়ে বাড়িটা দেখতে লাগলো। আনমনে সিঁড়ি ডিঙ্গিয়ে দোতলার করিডোর দিয়ে হাঁটলো কিছুক্ষণ। গোছানো ঘরটা দেখে যে কারোর মনে উৎফুল্ল আসার কথা, কিন্তু তোতার সেসবে প্রাণ নেই। তার চোখে যে সৌন্দর্য বলতে তার মা বাবার হাস্যোজ্জ্বল মুখটি ভেসে উঠছে বারবার করে। ইস, এই সময়টাতে বাবা প্রতিদিন নিয়ম করে কল দিত তোতাকে, আজ আর সেই ফোনের রিংটোন কানে বাজলো না তার। বিরক্তির লেশ নেই, এদিক ওদিক না তাকিয়ে একটা রুমে গিয়ে বিছানায় উপর হয়ে পড়ে অঝরে কান্না করতে লাগলো সে। ওভাবে কখন যে ঘুমিয়ে গেল জানা নেই তার। কানে ফোন গুঁজে কারোর সাথে কথা বলতে বলতে বাড়িতে ঢুকলো জেহের। তোতার জন্য রাখা সার্ভেন্টের দিকে তাকিয়ে চোখের ইশারায় জানতে চাইল তোতা কোথায়। মহিলা সার্ভেন্টটি উত্তর দিল, ম্যাম এসে উপর তলার রুমে ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। জের আর কিছু না বলে সোজা উপরতলায় উঠে গেল। গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা তোতা পাখিকে দেখে কান থেকে ফোন নামিয়ে আস্তে করে এগিয়ে গেল তার কাছে। মেয়েটা যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে তা বুঝতে বাকি রইল না জেহেরের। হাই, এই গরমে এমনকি ঘুমিয়ে আছে, এসি ফ্যান কোনোটাই অন করেনি তোতা। কেমনে যে ঘুমাচ্ছে। ঝের গিয়ে ফ্যানটা অন করলো, আস্তে করে গিয়ে তোতার মাথাটা বালিশে রাখতে গেলে ঘুম ভেঙে গেল তোতার। ঘুমো ঘুমো চোখে জেহেরের দিকে তাকিয়ে কিছু যেন ভাবলো সে। পরপর হুট করে উঠে বসে নিজেকে ঠিক করলো। জেহের প্রশ্ন করলো, খেয়েছিস দুপুরে? তোতা দুপাশে মাথা নাড়লো। সন্ধ্যা 7টা বাজে, এতক্ষণ ঘুমিয়েছিস? তোতা উত্তর দিল না, চুপ করে বিছানার দিকে তাকিয়ে রইল আপন মনে। যে একটা শ্বাস ফেলে আবার বলল, এতগুলো রুম থাকতে এই রুমে এসে ঘুমাতে হলো? তোতা এবার একটু বোকা বোকা চোখে জিজ্ঞেস করলো, কেন? বাড়ির প্রতিটি রুমেই সারা 12 মাস খালি থাকে, শুধু এই রুমে আমি মাঝে মাঝে এসে থাকি। আমি তো জানতাম না যে এটা আপনার রুম। আচ্ছা, আমি অন্য রুমে যাচ্ছি। তোতা নামলো বিছানা থেকে। যাওয়ার সময় পেছন থেকে জেহের বলল, পাশের রুমে যা, সেটা গুছিয়ে রাখা হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আসবি খেতে। তোতা মাথা নেড়ে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো যে নিজে খাবার রেডি করছে টেবিলে। তোতা গিয়ে একটা চেয়ার টেনে বসে এদিক ওদিক তাকিয়ে তখনকার মেয়েটিকে খুঁজতে লাগলো। তা বুঝতে পেরে জেহের বলল, ও চলে গিয়েছে, ওর ডিউটি আমি যতক্ষণ বাড়িতে না থাকি ততক্ষণ, আমি আসলে ও চলে যাবে। কেন? কেন আবার? প্রাইভেসি দিচ্ছে আমাদের। মানে আমাদের প্রাইভেসি কেন? তুই বুঝবি না, খেয়ে নে। বলে তোতার সামনে খাবার এগিয়ে দিল জেহের। তোতা অল্প একটু খেয়ে উঠে যেতে নিলেই জেহের তার হাত চেপে ধরলো, চোখ রাঙিয়ে বলল, পুরোটা শেষ করা চাই। আমার আর খেতে ইচ্ছা করছে না। দেখ তোতা পাখি, এখানে ভাবের মতো কেউ নেই যে সময়ে সময়ে তোর খেয়াল রাখবে। এখন তুই সম্পূর্ণ আমার দায়িত্বে আছিস, তাই আমি যা বলবো তাই শুনতে হবে।
চুপচাপ খেয়ে নে বলছি। লোকটার থেকে ভয় জিনিসটা তোতার কাটবেই না যেন। ইচ্ছে না হলেও চুপচাপ আবার খাওয়া শুরু করলো। জেহেরও খেতে খেতে বলল, শোন, এখন থেকে তোকে এখানেই থাকতে হবে। আমি তো আর সারাক্ষণ থাকতে পারবো না, তাই ওই সময়টুকু অন্তত নিজের খেয়ালটা রাখিস। আর যাই হোক, আজকের মতো যেন না খেয়ে ঘুমিয়ে থাকতে আর না দেখি। মাইন্ড ইট। আমি রাজশাহী ফিরবো। থাপ্পড় দিব দ্বিতীয়বার এই কথাটা বললে। খেতে বলেছি তোকে, চুপচাপ খা। তোতার দুরুক্তি করলো না। খাওয়া শেষ হতে জেহের এসে তোতার হাত ধরে বলল, চল। নির্জীব তোতাও প্রশ্ন করলো না কোথায় যাচ্ছে, শুধু পায়ে পা মিলিয়ে এগিয়ে গেল জেহেরের সাথে। যে তাকে নিয়ে গিয়ে বাড়ির ফুল বাগানটাই গেল। একটা দোলনায় নিজের পাশে তোতারও বসার জায়গা করে দিল। তোতা বসলো। বেশ কিছুক্ষণ নীরবতার পর জের আনমনে আকাশের দিকে তাকিয়ে পড়ল। শোন, জীবনটা কারোর জন্য থেমে থাকে না। চাচা চাচি তোকে খুব আদর করত, আমি মানছি তা, কিন্তু তাই বলে যে তাদের অবর্তমানে তুই সব ছেড়ে একদম দেউলিয়া হয়ে যাবি এমনটা কিন্তু না। এই যে তুই সারাক্ষণ কান্না করছিস, মন মরা হয়ে বসে থাকিস, আগের মতো কথা বলিস না, এটা কি ভালো লাগছে চাচা চাচির কাছে? তারা তো মৃত্যুর পরেও তোর ভালো চাইবে তোতা, কিন্তু তুই এখন যা করছিস তাতে তাদের আত্মা শান্তি পাবে না। এটা কি তুই জানিস? তোদের কি কিছু বুঝলো? কি জানি। কিচ্ছুটি না বলে নিজের মাথাটা কেমন হেলিয়ে দিল জেহেরের বাহুতে। জেহের এবার সামনে থেকে দৃষ্টি সরিয়ে তাকলো তোতার পানে। তোতা যাতে আর একটু আরাম করে মাথা রাখতে পারে, তাই নিজের বাহু ঝুঁকিয়ে কাঁধে মাথা রাখতে ইশারা করলো তোতাকে। তোতাও তাই করলো। একটু পর নিজেই মনমরা কণ্ঠে বলে উঠল, আমি তো বেঁচেই ছিলাম শুধু আম্মু আব্বুর আশায়। এখন তো আমার তারাও নেই, কেউ নেই আমার জীবনে। আমি একটু যত্ন চাই, কেউ আমার মাথায় একটু আদুরে হাত বুলিয়ে দিক, সেটা আমি চাই। কিন্তু তা তো আর কখনোই সম্ভব না। জানিস তো তোতা, আমারও ঠিক তোর মতোই অবস্থা। বাবা নেই, মা থেকেও নেই, এক কথায় জীবনটা কেমন ছন্ন ছাড়া। তাই তো আমি লোকের মায়া করতে পারি না, আর সেটা পারি না বলেই অনায়াসে কতগুলো খুন করে ফেলতে পারি। তবু আমি বেঁচে আছি কেন বলতো? কারণ আমি জানি একটা সময় ঠিক কেউ একজন আসবে যে আমার অপেক্ষায় থাকবে, একটু মায়া করবে আমার জন্য। কেউ একজন হবে যে বাড়ি ফিরতে দেরি হলে চিন্তিত হবে আমার জন্য। আজ ঠিক সেই মানুষটা আমি পেয়েছি। তোর তো এখন থেকেই আছে, তুই শুধু চিনে ওঠার দেরি। দীর্ঘ এক রাত পাড়ি দিয়ে সকালে ঘুম ভাঙতেই কারোর উচ্চ কণ্ঠের হাসির আওয়াজ শুনল তোতা। উঠে বসে ভালো করে শোনার চেষ্টা করলো শব্দটা। না, এটা তো জেহেরের কণ্ঠ নয়। আরও কেউ আছে দেখার জন্য উঠে দোতলার করিডোরে আসতে চোখে পড়ো জেহেরকে। কিচেনে অ্যাপ্রন পরে রান্না করছে সে, আর সাথে তার বয়সী আরও একটা ছেলে। শুধু তাই নয়, সাথে আরও 3 জন ছেলে আছে যারা আপাতত ডাইনিংয়ে বসে নানা রকম কথা বলছে আর হাসাহাসি করছে। তোতা বেশ উৎসুক হয়ে দেখছে তাদেরকে। জেহেরের চোখে চোখ পড়তে সে হাতের ইশারায় তোতাকে নিচে আসার জন্য বলল। তোতাও নেমে এলো আস্তে ধীরে, এসে ডাইনিং টেবিল থেকে আর একটু দূরে দাঁড়ালো। জেহের তাকে বলল, টেবিলে বস, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। তোতা আস্তে করে জিজ্ঞেস করলো, এনারা কারা? জের হাতের কাজটা শেষ করতে করতেই বলল, এরা তোকে নিতে এসেছে, বিক্রি করেছি এদের কাছে তোকে, এরপর যা ইচ্ছে তাই করবে। জেহেরের কথা বলার ধরনটা এমন ছিল যে তোতা সত্যি ভেবে নিল যে সত্যি তাকে বিক্রি করে দিয়েছে। তোতা চোখ ঘুরিয়ে সবগুলো ছেলের দিকে তাকালো একবার। তাদের হাসি মাখা মুখটা দেখে তোতা আরও ভয় পেতে লাগলো। এক দৃষ্টিতে জেহেরের দিকে তাকিয়ে বলল, আমি যাব না এদের সাথে। জেহের সিরিয়াসভাবেই বলল, সেটা পরের কথা, আগে খেয়ে নে। আমি খাবও না। কথাটা বলে তোতা পেছন করে সদর দরজা ধীরে দিল এক দৌড়। ঠিক তখনই কয়েকটা মেয়ে ঢুকছিল বাড়িতে। তাদের দেখেই ছেলেগুলো নির্দেশনা দিল, এই ওকে ধর ধর। মেয়েগুলো চেপে ধরলো তোতাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করো যখন পার পেল না, তখন তোতা ফুপিয়ে কেঁদে উঠল। তা দেখেই এতক্ষণ মজা নিতে থাকা ছেলেগুলো হাসি থামিয়ে ফেল। যেহেতু ব্যস্ত হয়ে এগিয়ে এসে এক হাতে আগলে নিল তোতাকে। আরে আরে, কাঁদছিস কেন তুই? আমরা মজা করছিলাম, বোকা মেয়ে। তোতা কানারত কণ্ঠে বলল, আমাকে কেন আপনি বিক্রি করে দিচ্ছেন? আমি তো কিছু করিনি, আপনার সব কথাই তো শুনেছি আমি। আহা, বলছি তো মজা করছি। আয় দেখি, ভয় পায় না পাখি, এরা কিচ্ছু করবে না,
কোথাও নেবেও না তোকে, তুই আমার কাছেই থাকবি, চল। একটু কি বিশ্বাস করতে মন চাইলো জেহেরকে? হয়তো তাই তো গুটি গুটি পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে। জের একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল তার বিশাল এক বন্ধু মহলের সাথে। পরিচয় পর্ব শেষ হতেই বন্ধুদের মধ্যে নিষেধ নামের একটি মেয়ে এসে বসলো তোতার একদম সামনাসামনি। হাতে থাকা এক গুচ্ছ গোলাপের মধ্য থেকে একটি গোলাপ তুলে তোতার কানে পিঠে গুজে দিতে দিতে বলল, তোমায় ফুলে বেশ মানাবে। তোতা কিছু বলল না। সাফা নামের আরেকটি মেয়ে বলল, আহা, পিচ্ছি মেয়ে, দেখ এখনো ভয় পেয়ে আছে কেমন। জাহের, তুই এভাবে ভয় না দেখালেও পারতি। যে শুধু আর চোখে একবার তাকালো তোতার মুখ পানে, তারপর আবার নিজের কাজে মন দিল। কথার ফাঁকে প্রহর নামের একটি ছেলে জেহেরকে কুতা দিয়ে পড়ল। এই এবার তোর ডিসিশনটা জানাতো, সেই কখন থেকে বলে যাচ্ছি। প্রহরের কথায় তাল মিলিয়ে সরব বলল, দোস্ত, মাত্র 2 দিনের ট্রিপ, রাতের বাসে উঠবো, সকাল সকাল পৌঁছে যাব। এরপর 2 দিন ঘোরাঘুরি, আবার সেখান থেকে রাতের বাসে উঠলে সকালে পৌঁছে জব্বর এক ঘুম হবে, ভালো, ব্যাস। জেহের, আগে তো আমরা এক কথায় মাসের টিপও দিতাম, তখন তো এক কথায় রাজি হয়ে যেতি, আর এখন মাত্র 2 দিনের ট্রিপেই এত ভাবার কি আছে? জের এবার দম ফেলে বলল, ওকে বাবা, যাচ্ছি, তোরা প্যাকিং শুরু কর। কথাটা বলতেই বন্ধু মহলের সবাই ইয়ে বলে চেঁচিয়ে উঠল। ঠিক তখনই তোতা দ্রুত জেহেরের দিকে ঘুরে ক্যাবলার মতো বলে উঠল, আমি 2 দিন একা একা থাকবো কি করে? হুট করে নীরব হয়ে গেল বন্ধু মহল। পরক্ষণে আবার হুট করে সবে একত্রে হুহা করে হেসে উঠল। একটু হাসি থামিয়ে আসিফ নামের ছেলেটি বলল, ও মা জাহের, এটা সত্যি কিউট একটা পিস, আল্লাহ, আমি আগে কখনোই দেখি নাই। বলতে বলতে আসিফ এক হাত বাড়িয়ে তোতার গাল টেনে দিতে যাবে, অমনি জেহের কিচেন থেকে বড় এক স্টিলের চামচ ছুঁড়ে মারল তাসিফের হাতে। হাতে লাগতেই তাসিফ ওরে গস রে বলে হাত সরিয়ে ফেল। পরে বলল, সরি দোস্ত, খুশির ঠেলায় হাত চলে গেছে, আর করবো না এমন। আরেক রোল হাসির জোয়ার বয়ে গেল বন্ধু মহলটির মাঝে। এভাবে একটা পর একটা কথার ঝুলি নিয়ে বসেছে পুরো মহলটি। যে শুধু দেখলো তার তোতা পাখিটার মনটা একটু হালকা হয় কিনা। সবার মাঝে থাকলে অন্তত কিছুক্ষণের জন্য হলেও নিজের মনের ভেতরে দুঃখগুলো ভুলে থাকতে পারবে মেয়েটা। ট্রিপের ডেট পড়েছে 4 দিন পর। প্লেস বরাবরই মোটামুটি চেনা, বন্দরবনের আলু টিলা। এর মধ্যে 2 দিন এমনি কেটে গেছে। রাতের দিকে জেহেরের ফিরতে আজ একটু দেরি হয়েছে বটে। একটা মিশনের জন্যই এত দেরি। দরজায় বেল বাজতে যাবে তার আগে চোখে পড়ল দরজাটা খোলা। বুড়ো কুচকে এলো জেহেরের। দরজা তো খোলা থাকার কথা না। ভেতর ঢুকে সার্ভেন্টটিকে দেখতে পেল না জেহের। ভাবলো হয়তো বেশি রাত হচ্ছে বলে চলে গিয়েছে। জেহের এবার উপরের রুমে গিয়ে তোতাকে খুঁজলো। কোথাও না পেয়ে এবার একটু জোরে জোরেই ডাকলো। বুকের ভেতর আতঙ্কের দলা বাসা বেঁধেছে একটু একটু করে। উদ্বিগ্ন হয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরও তোতার কোনো চিহ্ন খুঁজে পেল না। এদিকে পকেটে থাকা ফোনটি সেই কখন থেকে বেজে যাচ্ছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা কানে তুলল জেহের। হাঁপানি রোগীর মতো শুধু পড়ল, হ্যালো। তার কণ্ঠের এমন বেহাল দশা দেখে ফোনের ওপাশ থেকে তাসিফ চিন্তিত হয়ে পড়ল। কিরে, কি হলো তোর? কণ্ঠ এমন কেন লাগছে? জেহেরের গলা ধরে আসছে, তবুও কোনো মতে উচ্চারণ করলো, আমার তোতা পাখিকে খুঁজে পাচ্ছি না। মানে কি বলছিস এসব? বাড়িতে খুঁজে দেখ ভালো করে, হয়তো ঘুমাচ্ছে কোথাও। সারা বাড়ি খুঁজেছি, কোথাও নেই ও। আচ্ছা শোন, এই কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক কর, আমরা এক্ষুনি আসছি সবাই। কল কাটতে জেহের ছুটল সিসিটিভি চেক করতে। তার হাত অনবরত কাঁপছে, তবুও কোনো মতে ল্যাপটপ স্ক্রিনে চেক করলো আজ সারাদিনের ফুটেজ। চোখে পড়ল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সন্ধ্যার দিকেই তোতাকে কয়েকজন লোক এসে জোর করে তুলে নিয়ে গেছে। এদের চিনতে একটু দেরি হলো না জেহেরের। এরাই সেই পাচারকারীর দলটি যার মূলে রয়েছে তাসান। সেদিনের বৃষ্টির সঙ্গী তোতার। রাগে মুখে চোখের গঠন যেন পরিবর্তন হতে লাগলো জেহের। ততক্ষণে তাসিফ প্রহররাও চলে এসেছে। পাচারকারীদের ধরার মিশনে এর সবে এক একভাবে জড়িত, তাই তাসানের পরিকল্পনা বুঝতে খুব একটা দেরি হলো না তাদের। তখনই কনক নামের এক বন্ধু বলে উঠল, আমি গতকালই ওর বাড়ির ঠিকানা হাতে পেয়েছিলাম, হেলাফেলাই করে জানানো হয়নি তোদের। যদি ভুল না হয় তাসানের বাচ্চা ওখানেই আছে, ভাগ্য থাকলে তোয়াকেও সেখানে পাওয়া যাবে। সবাই চল।
যেমন কথা তেমন কাজ। জেহের জানে এই মুহূর্তে তাহসানের বাড়িতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে। আবারও সামনে হামলে পড়বে কিছু অতীত। তবুও জেহেরকে যেতেই হবে, কারণ সে পিচ্ছিল অতীতের চেয়ে বর্তমানটা বেশি জরুরি তার কাছে। তোতা পাখি তার সবটা, শুধু বর্তমানই নয় বরং আজন্মের ভবিষ্যৎও। ও বেল বাজতে দরজা খুলে দিল বয়স 55-এর এক মহিলা। দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জেহেরকে দেখে কেমন যেন খুব চেনা চেনা মনে হলো। খুব একটা বেশি সময় লাগেনি তার। 19 বছর আগে ফেলে আসা নিজের সন্তানকে দেখে আবেগে আপ্লুত হয়ে মহিলা করুণ সুরে ডেকে উঠল, জেহের বাবা। এতগুলো বছর পর জেহেরের কলিজাটা কেঁপে উঠল যেন। তবু সে শক্ত পাথর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহসান কোথায়? মহিলার ভুরু কুচকালো। যে এতগুলো বছর পর নিজের গর্ভধারিণী মাকে দেখেও কিছু বলছে না, এক ফোঁটা চোখের পানিও ফেলছে না, জিজ্ঞেস করছে তাহসানের কথা। জেহের বাবা, তুই আমায় চিনতে পারিস না? আমি তোর মা। সাথে সাথে জের এক হাত উঁচিয়ে বাধা দিল মহিলাকে, বলল, আমার 8 বছর বয়স থাকতেই আমার মা মারা গিয়েছে। বলে আর তাকালো না মহিলাটির দিকে, বরং পাশ কাটিয়ে ভেতরে ঢুকে জোরে জোরে চিৎকার করতে করতে ডাকলো তাহসানকে। বন্ধুরা সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়লো তোতাকে খুঁজতে। জেহেরের চেঁচামেচিতে মহিলা এগিয়ে এসে একটু কড়া কণ্ঠে বলল, এত রাতে তাহসানকে কেন খুঁজিস তুই? জেহের উত্তর দিল না, বরং কণ্ঠের জোর আরো বাড়িয়ে চিৎকার করে ডাকলো, তাহসানের বাচ্চা বেরিয়ে আয় বলছি। একটু পরে তাহসানের বাবা এসে জেহেরের এমন কাণ্ড দেখে বিরক্ত হয়ে বাজে কথা বলতে লাগলো জেহেরকে। মহিলা চেয়েও থামাতে পারছে না জেহেরকে। ঠিক তখনই তাসিফ একটা রুম থেকে কলার ধরে টানতে টানতে জেহেরের সামনে এনে ফেলো তাহসানকে। অমনি জেহের ক্ষিপ্ত হয়ে তাহসানকে তুলে এলো পাথারি মারতে মারতে শুধালো, তোতা কোথায় বল, আমার তোতাকে কোথায় রেখেছিস? মহিলা এসে জেহেরকে থামাতে গিয়ে বলল, তাহসানকে ছেড়ে দে বলছি। কে তোতা? তাহসানকে তোতাকে চেনে না। জের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো তথাকথিত মায়ের দিকে, দাঁতে দাঁত চেপে পড়ল, তোতা আমার সবটা, আমার জান। আপনার ছেলে আমার জানের দিকে হাত বাড়িয়েছে, আর রেহাই নেই ওর। বলে তাহসানকে আরেক দফা মারতে যাবে তার আগেই বাইরে থেকে কনকের ডাক ভেসে এলো, জের দ্রুত গ্যারেজে আয়। শুনে জেহের তাহসানকে ধাক্কা দিয়ে তাসিফের কাছে ফেলে পড়ল, একে ধরে রাখ, পালাতে যেন না পারে। বলে দ্রুত দৌড়ালো গ্যারেজের দিকে। তার পেছন পেছন দৌড়ালো বাকি সবাইও। গ্যারেজে যেতেই কনক দেখলো মাটির নিচ দিয়ে দরজার মতো কিছু একটা বেশ লুকিয়ে রাখা হয়েছে বলতে গেলে। দ্রুত পাতলা পাতটা ওঠাতে দেখলো লোহার রড দিয়ে ঢাকনা, যার এক পাশে তালা দেওয়া। পোহর দ্রুত টস মেরে দেখলো ভেতরে অনেকগুলো মেয়ে হাত মুখ বাঁধা অবস্থায় আটকে আছে ভেতরে। এই দৃশ্য দেখেই রক্তলাল চোখে তাহসানের দিকে তাকালো জেহের। পরক্ষণে ভেতরে তাকে জোরে জোরে ডাকতে লাগলো তোতাকে। তখনই ভেতর থেকে তোতার গঙ্গানির আওয়াজ ভেসে এলো। যে দ্রুত এদিক ওদিক তাকে লোহার একটি রড এনে তালাটি ভাঙলো। তারপর দরজাটা খুলেই ভিতরে ঢুকতে গেলে পোহর তাকে বাধা দিয়ে পড়ল, তুই থাক, আমি নিচে নামছি। অমনি জের সতর্ক বাণী ছুঁড়ে পড়ল, আমার তোতাকে। শুভ না ভাই, সত্যি পাঠিয়ে দিচ্ছি তুই শুধু। পর তাই করলো। নিচে নেমে একে একে সবগুলো মেয়েকে বাঁধন খুললো। তারপর একে একে সবাই উপরে উঠতে লাগলো। তোতা উঠতেই জেহের চাপটে ধুলো তাকে। তোতা ভয়ে আটসাট হয়ে ধরে রাখলো জেহেরকে। বুকের ভেতর লাফাতে থাকা হৃৎপিণ্ডটা যেন আবার স্বাভাবিক হতে লাগলো। তোতা মুখ তুলে কান্নারত কণ্ঠে বলল, আপনি আজ এত দেরি করলেন কেন? জানেন আমি কত কষ্ট পাচ্ছিলাম। জের পাগলের মতো তোতার সারা মুখে চুমু খেতে লাগলো। এলোমেলো ভাবে আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সরি জান, আমার খুব ভুল হয়ে গিয়েছে, আর কখনো তোকে একা রাখবো না, আই প্রমিস। তোতাকে নিজের মধ্যে রেখে জেহের তাকালো তার মায়ের দিকে। আপনার এই ছেলে জানে না তাই না? তাহলে এগুলো কি? উত্তর দিন, এগুলো কি? মহিলা কি বলবে সে তো নিজে স্তব্ধ হয়ে গেল তাহসানের কাণ্ডে। তাহসানকে আরো কয়েক ঘাত দিতেই সে ফটাফট বলে দিল আজ রাতে এদের সবাইকে পাচার করার কথা। নিজেকে সামলে নিয়ে জেহের এগিয়ে গেল তাহসানের দিকে। তখনকার লোহার রডটা তুলে তাহসানের দুই হাতের কুনুই বরাবর মারতে মারতে থেতলে দিল সে। এরপর হিসিয়ে বলল, এই হাত দুটো দিয়েই আমার তোতাকে ছুঁয়েছিলি তাই না? আমি এগুলো শেষ করে দিব, আর বাকি সব আমার বন্ধুরাই দেখে নিবে তোর। মহিলা আবার একটু এগিয়ে সে নিজের ছেলের জন্য আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। শেষমেশ রেগে বলল,
আমি তোর মা জেহের, তুই এই মেয়েটার জন্য তোর মায়ের অনুরোধটুকু রাখছিস না? জেহেরও তেতে উঠে পড়ল। না, রাখছি না, কারণ ও আপনার মতোই নিকৃষ্ট নয় যে নিজের সুখের জন্য নিজের গর্ভের ছেলেকে ওভাবে ফেলে চলে আসবে। আপনি জানতেন আপনার ছেলে মা বলতে পাগল ছিল। বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র আস্থা ছিল যে আমার মা তো আছে, আমার দুনিয়া আছে, কিন্তু আপনি কি করলেন? নিজের চাহিদার জন্য আমায় বিশাল সমুদ্রে একা ফেলে চলে এলেন। এই এতগুলো বছরেও একবারও খোঁজ নিয়েছেন আমি কি করে আছি, কি খাচ্ছি, কি পড়ছি, আদৌ বেঁচে আছি কিনা? নেননি। এখন কোন অধিকারে নিজেকে মা বলে দাবি করছেন? লজ্জা করছে না? বলে তোতাকে এক হাতে জড়িয়ে ধরে আবার বলল, এই মেয়েটা আমায় দ্বিতীয়বার বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছে। ওকে দেখলেই আমার আরও যুগ যুগ বাঁচতে ইচ্ছে করে। মনে হয় আমায় নিয়ে চিন্তা করার কেউ একজন তো আছেই। আর আপনি বলছেন আপনার কথা ভেবে আমি ওকে বিপদে ফেলবো? নো ওয়ে। আজ আমি ছেলে হয়ে আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমি আল্লাহর কাছে চাইছি আপনি আরও 100 বছর বেঁচে থাকুন। আপনাকে ভালোবাসি বলে এটা চাইছি না। এটা চাওয়ার কারণ হলো আমি আপনাকে দেখিয়ে দিতে চাই আপনি আর এই মেয়েটা এক নয়। আমি দেখিয়ে দিতে চাই আমার মৃত্যুর পরও আমার সন্তানকে নিয়ে কি করে এই মেয়েটা বাকি জীবন পার করে, কিভাবে নিজের সন্তান আগলে বাঁচতে হয় তা আমার তোতাকে দিয়েই শিখিয়ে দিতে চাই আপনাকে। আমি আরও চাই সেটা দেখে আপনি নিজের ভেতরের অনুতপ্ততা নিয়েই ধুকে ধুকে মরে যান। ব্যাস এতটুকুই। তোতা হা করে জেহেরের মুখের দিকে তাকিয়ে আছে। কিসব বলছে এ লোকটা, মুখে আটকে না কিছু। তোতা চামটি মেরে নিজেকে ছাড়িয়ে নিল জেহেরের থেকে। সেটা খেয়াল করতে জেহের ভুরু কুচকে তাকালো তোতার দিকে। আস্তে করে জিজ্ঞেস করলো, কি হলো তোতা পাখি? অমনি তোতা এক আঙ্গুল উঁচিয়ে পড়ল, একদম কথা বলবেন না আমার সাথে। জেহেরের ভয় হতে লাগলো তোতা এমন কেন করছে। জেহেরের চোখ দুটো হুট করেই ভরে উঠল। তোতাকে মানানোর উদ্দেশ্যে হাত বাড়াতে গেলেই তোতা আবার বাধা দিয়ে পড়ল, একদম আসবেন না আমার কাছে। তোতা পাখি আমি কি মানে কি? হ্যাঁ, কোন সাহসে আপনি মরে যাওয়ার কথা বলছেন? আমাকে কষ্ট দিতে ভালো লাগে আপনার? জেহেরের বুক থেকে ভারী পাথর যেন সরে এলো। হাসি হাসি সাথে হাসি ফুটলো বন্ধু মহলের মুখেও। তাহসানের বাড়ি থেকে বেরিয়ে তোতাকে নিয়ে গাড়ি স্টার্ট দিল জেহের। বাকিরা তাহসানের ব্যবস্থা করবে। বেশ কিছুক্ষণ পর তোতা জেহেরকে প্রশ্ন করে উঠল, উনি আপনার মা তাই না? জন্ম দিয়েছে ঠিক, তবে মা হয়ে উঠতে পারেনি। তাই বলে এত ঘৃণা করবেন? ঘৃণা করি না, তবে ভালোবাসি না। কষ্ট হয় না? কথাটা শুনে জেহের এক ঠোঁট পাকিয়ে তাচ্ছিল আর হাসলো, বলো, একটা সময় হতো, এখন আর হয় না। আই এম হ্যাপি নাও। তাহলে তখন ওনাকে কথাগুলো বলার সময় আপনার চোখে পানি ছিল কেন? সাথে সাথে গাড়িটা ব্রেক কষলো জেহের। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নেমে এলো গাড়ি থেকে। মৃদু বাতাসের মাঝে ব্রিজের পাশে গিয়ে কোমরে দুহাত গুজে দাঁড়িয়ে রইল সে। বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জেহের যখন ফিরছিল না, তখন তো তার নিজেই নেমে এগিয়ে গেল জেহেরের কাছে। একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে পড়লো। এখনো কাঁদছেন? জেহের মাথা ঘুরিয়ে ভেজা চোখে তাকালো তোতার মুখপানে। হুট করে তোতাকে দুহাতে চাপটে ধরল সে। তোতার ঘাড়ে মুখ গুজে ওয়াইনি ভয়েসে পড়ল, আমায় বিয়ে করবি তোতা? আজ এক্ষুনি। তোতা অবাক হলো না, কেন যেন সে আগে থেকেই বুঝতে পেরেছে। নীরবে হাসলো তোতা। তাকে চুপ দেখে জেহের তাকে একটু ঝাঁকুনি দিয়ে আবার বলল, কি রে বল? তোতা একটু অবাক হওয়ার ভান করে বলল, এখন কটা বাজে? জেহের আবার বলল, তুই করবি কিনা বল। তোতা একটু দুষ্টামি করে বলল, আপনি না আমার ভাইয়া লাগেন? জেহের কিছু না বলে নিজের এক হাত দিয়ে তোতার কোমর হালকা চেপে ধরল। তাতে কেঁপে উঠল তোতা। নিজেকে জেহেরের থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছেন? ইস, ছাড়ুন। বিয়ে করবি কিনা বল। শর্ত আছে আমার। কি? আপনি আর কখনো মানুষ মারতে পারবেন না, আর আমাকে এত ইগনোর করা চলবে না। ভাব নিয়ে থাকা যাবে না, বকা দিতে পারবেন না। জেহের পার তোতাকে ছেড়ে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে কনকের নাম্বারে ডায়াল করতে করতে বলল, একটা শর্তও মানতে পারবো না, শুধু অনেক ভালোবাসতে পারবো, ব্যাস। বলে ফোন কানে নিয়ে কনককে বলল, তোদের কাজ হলো? এই তো ফ্ল্যাটের দিকে যাচ্ছি। ওকে, যাওয়ার সময় কাজই নিয়ে যাবি। বিয়ে করব এক্ষুনি, ব্যবস্থা কর। বলে ফোন কেটে দিয়ে তোতার হাত ধরে গাড়ির দিকে যেতে যেতে বলল, চল। তোতা এগোচ্ছে না দেখে
জেহের আবার তাকালো তার দিকে, চোখের ইশারায় বোঝালো। কি হলো? তোতা কাচুমাচু করে বলল, একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলছি না? জের হালকা হেসে এগিয়ে এসে তোতার কপালের উপর পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, ভয় পাস না, বিয়েটা করে রাখবো আজ, বাসরটা আজ করব না, যা। ইস, লোকটার মুখে কিছুই আটকায় না। এইদিকে যে তোতা লজ্জায় কুকড়ে যাচ্ছে, তা কি দেখতে পাচ্ছে জেহের? জের এবার হেসে তোতাকে টেনে গাড়িতে ওঠাতে ওঠাতে বলল, এবার তো চল পাখি। সব নিয়ম মেনে খুব সাধারণভাবেই রাত 3টার সময় বিয়েটা হয়ে গেল তোতা আর জেহেরের। বিয়েতে উপস্থিত ছিল শুধুমাত্র তার বিশ্বস্ত বন্ধু মহলটাই। এরা সবাই একই ফ্ল্যাটেই থাকে, যেহেতু বেশিরভাগ বিবাহিত বলা যায় ফ্যামিলি ফ্ল্যাটই। তোতার জন্য সার্ভেন্টিও জড়িত আছে তাসানের সাথে, তাই জেহের বেশ চিন্তিত তোতাকে নিয়ে। সার্ভেন্টি তো বন্দি, কিন্তু আর যে কাউকে তোতার জন্য বিশ্বাস করে রাখতে পারছে না সে। অমনি নিষেধ বলল, তুই ব্যাচেলার বলে এতদিন থাকিসনি নানা বাহানায়, বুঝলাম তোর নিজের বাড়ি আছে, কিন্তু এখন তো তোতার কথা ভাবতে হবে, তাই না? তুই চলে গেলে মেয়েটা একা কি করে থাকবো ওই বাড়িতে? এর থেকে ভালো হয় না এবার থেকে আমাদের সাথেই থাক, তাতে তুইও টেনশন ফ্রি থাকবি তোতাকে নিয়ে, আর তোতাও বোরিং ফিল করবে না, আমরা সবাই তো একসাথেই থাকবো। নিষেধের কথাই বাকিরাও জোর করলো জেহেরকে। সবার কথাই জেহের উত্তরে বলল শুধু, ভেবে দেখব। আলু টিলার পর্যটকদের থাকার জায়গাটা বেশ মনের মতো লেগেছে তোতার। কেমন স্নিগ্ধ একটা ভাব। বিকেলে জেহেরের দেওয়া টকটকা লাল শাড়িটা পরেছিল কালো ব্লাউজের সাথে ম্যাচ করে, এখনও সেটি গায়ে জড়ানো। চেঞ্জ করতে চেয়েছিল, তবে জেহের মানা করে আর চেঞ্জ করেনি। সন্ধ্যার পরে খালি জায়গাটায় সবে মিলে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে বসেছে, সাথে রয়েছে বারবিকিউ পার্টি। আরও একটি বিশেষ প্রাধান্য পায় যে ছেলেদের জন্য আলাদা করে হুইস্কির বোতলও রয়েছে। নিষাদটা বায়না ধরেছে বারবিকিউ তারাই তৈরি করবে। ছেলেরাও মেনে নিয়ে ক্যাম্প ফায়ার থেকে একটু দূরে গিয়ে বসলো। মেয়েরা জোর করে সাউন্ড বক্সটাও নিজেদের দখলে নিয়ে এলো, তোতাও তাদের সাথে যোগ দিয়েছে। যে তার থেকে কিছুটা দূরত্বে থাকলেও নজর রাখছে বেশ কড়াভাবে। একটু পরে জের বন্ধুদের কথা তালে একটু নজর সারল তোতার থেকে। সাউন্ড বক্সে গান বাজছে অনবরত। তখনই তাসিফ অবাক কণ্ঠে বলে উঠল, ও মাই গড, কি হচ্ছে ওদিকে? হেই দেখ দেখ, আরে জেহের তোর বউ তো ফাটিয়ে দিচ্ছে। কথাটা শুনে যে দ্রুত গতিতে মাথা ঘোরালো তোতার দিকে। আল্লাহ, কি দেখছে সে? মেয়েরা সবাই গানের তালে তালে নাচছে। কি গান? চিকনি চামলি। তোতা তো পুরো জোশ নিয়ে নাচছে। মেয়েটার আশেপাশে যে এত মানুষ আছে যেন খেয়ালই নেই তার। এদিকে জেহেরের অবস্থা বেহাল। আগুনের ফুলকির টকবকা রোশনি তোতার দেহে পড়ে যেন আরো উজ্জ্বল করে তুলেছে তোতার দেহকান। তার উপর শাড়িটা এমনভাবে পড়েছে এই মুহূর্তে যে কোনো ছেলের শিরাশিরাই জ্বালা ধরিয়ে দেওয়ার মতো। আর সেখানে তো জেহেরের নিজের বউ। জেহেরের শরীরে যেন অচেনা এক শক্তি ভর করেছে, ঘাম ছুটছে অনবরত। তবু নিজেকে ঠিক রাখার প্রচেষ্টায় একের পর এক হুইস্কির প্যাক মুখে ঢেলে যাচ্ছে। দৃষ্টি তার নিবদ্ধ তোতার দিকে। মেয়েটার কি সেই খেয়াল আছে? উত্তাল সমুদ্রের মতো নিজে যেন নিজের জন্য অমাবস্যা ডেকে আনছে সে। যে কি পুরোটা সময় নীরব থাকবে? কখনো না। নাচ শেষ হতে মেয়েরা সবাই দুহাত তুলে হু করে চেঁচিয়ে উঠল, সাথে তোতাও। ছেলেরাও খুশিতে গদগদ হয়ে হাততালি দিতে দিতে এগিয়ে গেল নিজেদের বউদের কাছে। জেরকে না আসতে দেখে তোতা একবার তাকালো তার দিকে। অমনি জের এক আঙ্গুল উঁচিয়ে ইশারায় ডাকলো তাকে। তোতা স্বাভাবিকভাবে শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে এগিয়ে গেল জেহেরের কাছে। কাছাকাছি আসতে যে তোতার কোমর চেপে টেনে নিজের থাইয়ের উপর বসিয়ে দিল। অন্য হাতে হুইস্কি গ্লাস নিয়ে বেসামালভাবে নিজের মুখে ডুবালো। তোতার ঘাড় গলা সংলগ্ন এলাকায় মাতাল কণ্ঠে বলল, নাচলে কেন সবার সামনে? তোতার গলায় যেন কথা আটকে যাচ্ছে। জেহেরের এলোমেলো ছোঁয়াগুলো মারাত্মক। কোনো মতে পড়ল, আপুরা বলছিল কিছু হবে না সবার সাথে নাচলে, তাই। কে বলল কিছু হবে না? এত মারাত্মক নাচলি, আমার মধ্যে তো অনেক কিছু হচ্ছে এখন। কি হচ্ছে আপনার? তোকে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে। মেরে ফেলি? মিথ্যা কথা। তোতার কথা শুনে মুখ তুলে ফেললো জেহের। ভুরু কুচকে বলল, মিথ্যা কথা মানে? এভাবে সবার সামনে আর এত মারাত্মক নাচলে সত্যিই মেরে ফেলবো, বলে রাখলাম। তোতা কিছু না বলে জেহেরের গলা জড়িয়ে ধরে কিটকিটিয়ে হেসে দিল। তা দেখে জেহের বলল, হাসছিস কেন? আপনি হাসার মতোই কথা বললেন তাই। মানে?
মানে আপনি যে আমায় কখনো মারবেন না তা আমি জানি। সেটা কে বলেছে তোকে? কেউ বলেনি, আমি বুঝে নিয়েছি। কি বুঝলি? বুঝলাম আপনি আমায় মারবেন না কারণ আপনি আমায় ভালোবাসেন। ভালোবাসলে মারা যায় না, শুধু আদর করা যায়। যে এক ভুরু উঁচু করে তাকালো তোতার পানে, আস্তে করে বলল, বুঝিস ভালোবাসি যে? সেই কবে থেকেই বুঝি। কবে থেকে? ভার্সিটি নবীন সংস্কৃত অনুষ্ঠানের দিন থেকে। জেহের তোতার কোমরটা একটু টেনে নিয়ে বলল, বুঝিস যখন বলিসনি কেন? বাবা সেই সাথী আছে আমার, স্বয়ং জেহের বিন চৌধুরীকে নাকি বলবো ভালোবাসার কথা, তার উপর আপনি আমার চাচাতো ভাই। কি করে বলি বলুন তো ভাইয়া? মেরে ফেলবো একদম ভাইয়া বলে ডাকলে। তোতা কিটকিটিয়ে হেসে দিল। জেহের মুগ্ধ হয়ে দেখলো তোতার হাসি। কতগুলো দিন পর মেয়েটা এমন হাসছে। মুহূর্তেই জের সিদ্ধান্ত নিলেও সে এবার থেকে বন্ধুদের সাথে ফ্ল্যাটে থাকবে। অন্তত তোতাকে হাসি খুশি রাখার জন্য হলেও তার বন্ধু মহলটা প্রয়োজন। সারা জীবন এইভাবেই হাসবি তো? জেহের প্রশ্নে তোতা এবার উচ্চ হাসি থামিয়ে বলল, আপনি পাশে থাকলে সারা জীবন হাসবো, থাকবেন তো? জেহের একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই ছাড়া আমার আর কোনো বেঁচে থাকার অবলম্বন নেই। তোকে ছাড়া আমি থাকবো কি করে? মৃত্যুর আগ পর্যন্ত থাকবো তোর পাশে, তুই শুধু আমার হয়েই থাক, ব্যাস। তোতা তৃপ্তিময় হাসলো। জেড একটু পর তোতার গালে হাত বোলাতে বোলাতে বলল, আজ তুই নিজেকে আমায় দিবি? তোতা হালকা হেসে বলল, মায়ের থেকে প্রতিশোধ নিতে বুঝি। ধুর, আমি বোকা? ওনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য